हेलो फ्रेंड्स, वेलकम बैक अगेन टू योर चैनल वर्क विथ मी। तो आज আমরা করতে চলেছি, দেখতেই পাচ্ছ, মাদ্রাসা সার্ভিস কমিশন 2024 ইংলিশের 9, 10 এবং 11, 12 এর গ্রামার সাজেশনের পার্ট 2। গ্রামার পার্টটা যেহেতু দুটোতেই থাকে 9, 10 এবং 11, 12, সেই জন্য আমরা এখানে গ্রামার সাজেশনের পার্ট 2 দিতে চলেছি। যারা পার্ট 1টা এখনও দেখোনি অবশ্যই দেখে আসবে। গ্রামার নিয়ে অনেকের সমস্যা আছে, সেটা অলরেডি সেই কারণে আমি শুরু করেছি এই সিরিজটা। তো আশা করছি অনেকটা ক্লিয়ার হবে এখান থেকে, যদিও এরিয়াটা খুব ভাস্ট গ্রামারের, কিন্তু আমরা বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ কিছু চ্যাপ্টার বা কিছু টপিক নিয়ে এখানে আলোচনা করেছি। আগের ভিডিওতে আমরা পার্টিসিপল, জিরান্ড এবং ইনফিনিটিভের সমস্ত টাইপ যত হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি ডিটেলসে। আজ আমরা সেকেন্ড পার্টে রকেটের গতিতে চলবো। জানি না কতগুলো টপিক আমরা কভার করতে পারবো, কিন্তু বিভিন্ন ছোট ছোট টপিক যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ, একটু এক্সেপশনাল রেয়ার কেস। দেখো যেগুলো এখানে বলা হচ্ছে এগুলো তোমরা অনেকে হয়তো শুনে থাকবে না, তাদের মনে হতে পারে এগুলো কোথা থেকে বলছেন, এগুলো কি, এগুলো তো শুনিনি গ্রামারে। তা এতদিন গ্রামার পড়ে এসছে, এই টার্মগুলোই শুনিনি কখনো। তো রেয়ার টার্ম কিছু থাকে, কিছু এগুলো এক্সেপশনাল কেস থাকে যেগুলো তোমাদের জানতে হবে। একটু পুরনো গ্রামার বই যদি তোমরা খোলো সেখানে এগুলো তোমরা দেখতে পাবে। তো ফ্রেন্ডস, চলো কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক আজকের আমাদের গ্রামার সাজেশনের পার্ট 2। তো অনেকগুলো টপিক আমি নিয়ে রেখেছি হাতে, জানি না কতটা আমরা শেষ করতে পারবো, একটু স্পিডে আমরা এগোবো। তো তোমরা একটা খাতা আর একটা পেন নিয়ে অবশ্যই নোট করতে থাকবে, যে যে পয়েন্টগুলো বলবো সেগুলো অবশ্যই নোট করবে। একটু স্পিডটা আমরা বাড়াবো আজকে অবশ্যই, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক পার্ট 2 গ্রামার সাজেশন। তো ফ্রেন্ডস, ফার্স্ট আমরা যে টপিকটা দেখতে চলেছি এটার নাম হচ্ছে সিকোয়েন্স অফ অ্যাডজেক্টিভ। প্রথমে আমরা দেখে নিই অ্যাডজেক্টিভের সিকোয়েন্স, তারপরে আমরা অ্যাডভার্বের সিকোয়েন্সটাও দেখে নেব। তো চলো, সিকোয়েন্স অফ অ্যাডজেক্টিভ কী বিষয়টা। ধরো তোমাকে একটা সেন্টেন্স দিল এখানে যে আই হ্যাভ এ ড্যাশ ডল। ওকে, এই সেন্টেন্সটা দিয়েছে। এবার এই যে ডলটা বলেছে আমার কাছে রয়েছে, সেটা কেমন ডল? তাহলে এর সম্পর্কে বিভিন্ন অ্যাডজেক্টিভ হতে পারে। যেমন ধরো বলল যে ডলটা কেমন, যে এটা একটা নিউ ডল, একটা নতুন। তাছাড়া এটা বিউটিফুল, খুব সুন্দর ডলটা। ডলটা আবার কি হতে পারে? রাউন্ড হতে পারে, গোল আকারের, রাউন্ডিশ বা রাউন্ড, এটাও হতে পারে। নেক্সট হচ্ছে ডলটার বৈশিষ্ট্য হচ্ছে এটা প্লাস্টিকের, প্লাস্টিক। আচ্ছা, এটা ইন্ডিয়ান হতে পারে। এর কালারটা বলে দিল ব্ল্যাক। ওকে, এটা একটা ব্ল্যাক ডল। বা এরকম বলতে পারে যে এটা টলও হতে পারে, টল। তো এবার যেটা প্রশ্ন আমাদের, যে এখানে যে এতগুলো অ্যাডজেক্টিভ লিখেছি আমরা, সমস্ত অ্যাডজেক্টিভই কার জন্য ইউজ হয়েছে? ডলের জন্য। তাহলে কোন অ্যাডজেক্টিভটা প্রথমে আসবে, কোন অ্যাডজেক্টিভটা শেষে আসবে, কার পর কোনটা আসবে, অর্থাৎ এই অ্যাডজেক্টিভগুলোর সিকোয়েন্সটা কী হবে? তো ফ্রেন্ডস, এখানে যা যা অ্যাডজেক্টিভ আমি লিখেছি এই সমস্ত অ্যাডজেক্টিভই হচ্ছে কোয়ালিটি বোঝাচ্ছে এখানে। ওকে, কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। এবারে কোয়ালিটি বোঝানোরও আবার আলাদা আলাদা কোয়ালিটি হয়। অ্যাডজেক্টিভ অনেক ধরনের হয়, তোমরা জানো। তো অ্যাডজেক্টিভগুলো হচ্ছে মডিফায়ার, অ্যাকচুয়ালি মডিফাই করছে নাউনকে। আবার অ্যাডজেক্টিভগুলোকে ডিটারমাইনারও বলা হয়, যদি এরা ডিটারমাইন করে, অথবা আইডেন্টিফাই করতে কাজে লাগে, অথবা কোয়ান্টিফাই করতে কাজে লাগে, সেগুলোকে আমরা বলি ডিটারমাইনার। যেমন এখানে এ বসে আছে, এটা কি এখানে? যদিও এই যে ওয়ার্ডটাকে ডল সম্পর্কে বলছে, তোমরা বলবে দাদা এটা আর্টিকেল, কিন্তু কোন পার্টস অফ স্পিচ এটা? অবশ্যই অ্যাডজেক্টিভ এটা, কিন্তু এটা ডলকে কোয়ালিফাই করেনি, মানে ডলের বৈশিষ্ট্য বলছে না। তাহলে বৈশিষ্ট্য না বললে বলছে এটা কি? ডলের সংখ্যা বলছে, একটা ডল। তাহলে এ কি করছে এখানে? কোয়ান্টিটি বলছে বা সংখ্যা বলছে, কতগুলো নাম্বার বলছে। এই জন্য একে কি বলি আমরা? ডিটারমাইনার। এই ডিটারমাইন করতে কাজ করছে। আর এখানে যে ওয়ার্ডগুলো বসে আছে অ্যাডজেক্টিভ হিসেবে যেগুলো কাজ করছে, এরা কি করছে? এর বৈশিষ্ট্য বলছে। তাহলে এরা হলো মডিফায়ার। তাহলে এখান থেকে আরও একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল তোমাদের, মডিফায়ার আর ডিটারমাইনার। আমরা এর পরে আসবো, মডিফায়ার ডিটারমাইনার নিয়েও আলোচনা করব ডিটেলসে। তারও কিছু ছোটো ছোটো বিষয় আমাদের জানতে হবে। রেয়ার কেস কিছু মডিফায়ারের থাকে, সেগুলোও জানবো আমরা। স্কুইন্টিং মডিফায়ার কাকে বলে, ড্যাংলিং মডিফায়ার কী জিনিস, মিস রিলেটেড মডিফায়ার কী, এগুলো নিয়েও আলোচনা করবো আমরা। তো এবার দেখো যে এখানে সিকোয়েন্সটা আমরা দেখবো যে কোন সিকোয়েন্সে আসবে। তাহলে এটার জন্য কি মনে রাখতে হবে আমাদের?
আমাদের একটা নেমোনিক মনে রাখতে হবে, তাহলে খুব সহজেই তোমরা অ্যান্সার করতে পারবে যে ব্ল্যাক ইন্ডিয়ান টল বলবো নাকি রাউন্ড প্লাস্টিক ব্ল্যাক ইন্ডিয়ান ডল বলবো নাকি নিউ বিউটিফুল রাউন্ড প্লাস্টিক টল ব্ল্যাক ইন্ডিয়ান ডল, কি বলবো, কার পরে কোনটা। তো এর জন্য যে নেমোনিকটা মনে রাখতে হবে এটা মুখস্থ করে নাও, এটা নাম হচ্ছে ওসাস CNM। ওকে, এই নেমোনিকটা আমাদের মনে রাখতে হবে, এটা একটা ট্রিক। তো কি এটা, প্রথমে দেখো ও ফর ওপিনিয়ন, ওপিনিয়ন, এস ফর সাইজ, এ ফর এজ, SH ফর শেপ, সি ফর কালার, এন ফর ন্যাশনালিটি, ন্যাশনালিটি, এবং এম ফর হলো ম্যাটেরিয়াল। ওকে, ভালো করে দেখে নাও, ওসাস CNM, প্রথমেরটা দন্তেস্ব, তারপরেরটা তালব্যস্ব, প্রথমেরটা এস, তারপরেরটা SH, এই জায়গাটা ঘোলাবে না, ওসাস CNM, ওসাস CNM। এইভাবে এই নেমোনিকটাকে যদি মনে রাখতে পারো তাহলে 100% আর কোনো কনফিউশন আসবে না সিকোয়েন্সের ক্ষেত্রে অ্যাডজেক্টিভে। তাহলে ওপিনিয়ন মানে কি, যে অ্যাডজেক্টিভগুলো গুণ বা দোষ উল্লেখ করছে। বৈশিষ্ট্য তো সবাই বলছে, কিন্তু দোষ গুণ কে বলছে বৈশিষ্ট্যের মধ্যে? বৈশিষ্ট্য তো অনেক ধরনের হতে পারে। আমার যদি বৈশিষ্ট্য বলে, আমার একটা আন্তরিক একটা ভিতরের মানে ইন্টারনাল হতে পারে, আর একটা এক্সটার্নাল হতে পারে। বাহ্যিক যদি আমি তোমাকে বলি তাহলে তুমি বলবে যে তুমি বেঁটে, তুমি কালো, এরকম বলবে। আর যদি আভ্যন্তরীণ বলে তাহলে তুমি বলবে তুমি ভালো, তুমি খারাপ, এরকম কিছু বলবে। তাহলে এই যে ওপিনিয়নটা আমরা বলছি এটা ইন্টারনাল। যেমন আমরা বলতে পারি যে বিউটিফুল, তাহলে এটা কেমন হয়ে যাবে, কোন অ্যাডজেক্টিভের আন্ডারে চলে আসছে? ওপিনিয়নের আন্ডারে চলে এলো। আগলি কার আন্ডারে চলে আসবে? ওপিনিয়নের আন্ডারে চলে আসবে। যেই বলবো যে ডেলিসিয়াস, ডেলিসিয়াস কার আন্ডারে চলে আসবে? ওপিনিয়নের আন্ডারে চলে আসবে। যে কোনো অ্যাডজেক্টিভ যেগুলো দোষ বা গুণ বলছে সেগুলো চলে আসছে ওপিনিয়নের আন্ডারে। নেক্সট হচ্ছে দেখো সাইজ। সাইজ কেমন হতে পারে? লম্বা, বেঁটে। তো এখানে আমরা বলতে পারি যে টল, শর্ট, লং, যে কোনো ধরনের সাইজ আমরা বলতে পারি। বড় ছোটো বলতে পারি, বিগ, স্মল, লিটিল, যা খুশি। তাহলে এগুলো সব হয়ে যাচ্ছে, এগুলো তো অ্যাডজেক্টিভ। তা কার আন্ডারে পড়ছে? সাইজ বলছে এগুলো। নেক্সট হচ্ছে এজ। এজ মানে আমরা বলতে পারি যে নতুন, পুরনো, নিউ, ওল্ড, কোনো লেটেস্ট মডেলের, যা খুশি, এগুলো হচ্ছে এজ বলছে। শেপ, শেপ কেমন হতে পারে? গোল হতে পারে, চৌকো হতে পারে, বা তোমার ত্রিভুজাকার হতে পারে। তাহলে রাউন্ড হতে পারে, ট্রায়াঙ্গুলার হতে পারে, ট্রায়াঙ্গুলার হতে পারে, যে কোনো ধরনের শেপ। স্ফেরিক্যাল হতে পারে। ঠিক আছে। নেক্সট হচ্ছে কালার। কালার তো জানো সবাই, ব্ল্যাক, হোয়াইট, যে কোনো কালার, রেড, যে কোনো কালার। নেক্সট হচ্ছে ন্যাশনালিটি। এটা দেশ থেকে আসছে, একটা নেশানের নাম থেকে আসছে। যেমন ইন্ডিয়ান হতে পারে, জাপানিজ বলতে পারে, চাইনিজ বলতে পারে, যা খুশি। নেক্সট হচ্ছে ম্যাটেরিয়াল। কোন পদার্থ দিয়ে তৈরি এটা? প্লাস্টিক হতে পারে, তোমার উডেন হতে পারে, তারপরে উডেন হতে পারে, উলেনও হতে পারে। আবার তোমার আমরা বলতে পারি যে মেটালিক, যদি মেটাল দিয়ে তৈরি হয়, মেটালিক। তো এই হচ্ছে আমাদের কমপ্লিট লিস্ট। এই 7টা টাইপের যে অ্যাডজেক্টিভ রয়েছে এরা সবাই অ্যাকচুয়ালি কোয়ালিটি বোঝাচ্ছে, কিন্তু বিভিন্ন ধরনের। প্রথমেরটা ওপিনিয়ন দিচ্ছে, তারপরে সাইজ, এজ, শেপ, কালার, ন্যাশনালিটি, ম্যাটার। তো ওসাস CNM এটা মনে রাখলি। এবার তোমরা দেখবে সিকোয়েন্সটা কেমনভাবে যাবে, উপর থেকে নিচেই, উপর থেকে নিচেই সিকোয়েন্স। অর্থাৎ প্রথমে ওপিনিয়ন, তারপরে সাইজ, তারপরে এজ, এইভাবে পরপর যাবে। ধরো তোমাকে দিয়েছে 3টে অ্যাডজেক্টিভ, সবসময় তো যে 7টাই দেবে এমন কোনো কথা নেই। 3টে দিয়েছে তোমাকে, একটা দিয়েছে এজ, একটা দিয়েছে কালার, আর একটা দিয়েছে ম্যাটেরিয়াল। তাহলে তুমি প্রথমে বসাবে এ কে, তারপরে সি কে, তারপর এম কে। উল্টো করে দেয়া থাকবে, CAM, ধরো এরকম দেয়া আছে। তো এটা তোমাকে বুঝে নিতে হবে যে ACM হবে, উপর থেকে নিচেই, ওসাস CNM। তাহলে এখানে যদি আমরা এই রুলটাকে অ্যাপ্লাই করি তাহলে কি বলবো আমরা, কাকে প্রথমে বলবো? তাও ভালো করে দেখো। এখানে দেখো ওপিনিয়ন হচ্ছে 1, এগুলো আমরা যদি নাম্বারিং করি 2, 3, 4, 5, 6, 7। তো প্রথমে দেখো লেখা আছে নিউ। নিউ কোথায় আছে আমাদের? নিউ এজে আছে, অর্থাৎ 3, তার মানে এটা 3 নম্বরে যাবে।
বিউটিফুল 1 নম্বরই আছে ওপিনিয়ন, তাহলে এটা 1। রাউন্ড কি বলছে, এটা শেপ বলছে, অর্থাৎ 4-এ আছে, তাহলে এটা 4 দিয়ে দিলাম। প্লাস্টিক ম্যাটেরিয়াল যেটা একদম শেষে, অর্থাৎ এটা 7-এ আছে। ইন্ডিয়ান কোথায় আছে, তার আগে 6, তাহলে এটা। নেক্সট হচ্ছে কালার কত নম্বরে আছে, দেখো 5-এ আছে, তাহলে এটা 5 হয়ে গেল। আর টল কি, সাইজ হচ্ছে টল, তাহলে এটা 2। তাহলে আমরা এইভাবে বলবো এটাকে, আই হ্যাভ এ বিউটিফুল টল নিউ রাউন্ড ব্ল্যাক ইন্ডিয়ান প্লাস্টিক ডল। এবার আমাদের সিকোয়েন্স 100% কারেক্ট হয়ে গেছে। তো আশা করি বোঝাতে পেরেছি সিকোয়েন্স অফ অ্যাডজেক্টিভ কাকে বলে। এখান থেকে আর কোনো প্রবলেম নেই, জটাজট নেক্সট টপিকে আমরা যাব, সেটা হচ্ছে সিকোয়েন্স অফ অ্যাডভার্ব। তো চলো সিকোয়েন্স অফ অ্যাডভার্ব দেখি আমরা। তো ফ্রেন্ডস, একইভাবে যেমন বিভিন্ন ধরনের অ্যাডজেক্টিভ হতে পারে, তেমন বিভিন্ন ধরনের অ্যাডভার্বও হতে পারে। যদিও আমি এখানে টাইপস অফ অ্যাডভার্ব পড়াচ্ছি না, টাইপস অফ অ্যাডভার্বও প্রচুর টাইপ রয়েছে অ্যাডভার্বের, সেগুলো আমি এখন বলছি না, যেটুকু প্রয়োজন আমাদের যে টপিকগুলো সেগুলো বলছি। এইখানে সিকোয়েন্সের ক্ষেত্রে যেটা তোমাকে দেবে, ম্যানার অ্যাডভার্ব দিতে পারে, মানে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি দিতে পারে, অ্যাডভার্ব অফ প্লেস দিতে পারে, অথবা অ্যাডভার্ব অফ টাইম দিতে পারে। এই 4টের মধ্যে আমাদের কনফিউশন আসে সিকোয়েন্সটা কি দাঁড়াবে। তো এর জন্য আমরা মনে রাখবো, কি মনে রাখবো এর জন্য, এর যে নেমোনিকটা সেটা হচ্ছে MPFT। ওকে, এটা মনে রাখবো, এমপি মনে রাখবে, মেম্বার অফ পার্লামেন্ট, এফটি, এমপিএফটি। তো এই হচ্ছে এর সিকোয়েন্স। তো দেখতেই পাচ্ছ, ম্যানার, এম ফর ম্যানার, পি ফর প্লেস, এফ ফর ফ্রিকোয়েন্সি, টি ফর টাইম। এবার এগুলো কি করে বুঝবো যে কোন অ্যাডজেক্টিভটা ম্যানার, কোনটা ফ্রিকোয়েন্সি? তাহলে তার জন্য তুমি প্রশ্ন করবে, হাউ দিয়ে প্রশ্ন করলে যদি অ্যান্সার আসে, তার মানে সেটা ম্যানার। কি দিয়ে প্রশ্ন করলে, হাউ। দ্য বেবি ইজ ক্রাইং লাউডলি, দ্য বেবি ইজ ক্রাইং লাউডলি। লাউডলিটা অ্যাডভার্ব। কি অ্যাডভার্ব, কি করে বুঝবো এটা? কি দিয়ে প্রশ্ন করলে ভার্বকে অ্যান্সার আসছে ক্রাইং, ক্রাইং হাউ, কিভাবে কাঁদছে, অ্যান্সার আসছে লাউডলি। তাহলে হাউয়ের অ্যান্সার যদি দেয়, সেটা হয়ে যাবে ম্যানার অ্যাডভার্ব। ফ্রিকোয়েন্সি কি করে বুঝবো? প্রশ্ন করব হাউ ফ্রিকোয়েন্ট, এটা দিয়ে কতবার, হাউ ফ্রিকোয়েন্ট কতবার, এটা দিয়ে প্রশ্ন করব। যেমন বললো 3 বার 4 বার, প্রত্যেক দিন, কখনো কখনো, মাঝে মাঝে, বারবার, এইগুলোকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব। নেক্সট হচ্ছে প্লেস। প্লেস বোঝানোর কিছু নেই, হিয়ার, দেয়ার, এখানে, ওখানে, আউটসাইড, ইনসাইড, আউটসাইড, ইনসাইড। তারপরে ধরো বললো আপস্টেয়ার্স, যা খুশি বলতে পারে, আপওয়ার্ডস, ডাউনওয়ার্ডস, এগুলো হচ্ছে প্লেস অ্যাডভার্ব। আচ্ছা, একটা তোমাদের কনফিউশন আসতে পারে, যদি কোনো প্লেসের নাম বলে দেয়, যেমন বললো দিল্লি, দিল্লি, কলকাতা, কোনো একটা জায়গার নাম, কোনো একটা দেশের নাম, এগুলো কি প্লেস অ্যাডভার্ব? না, বোঝাচ্ছে তো প্লেস, কিন্তু প্লেসের যেহেতু নাম উল্লেখ করে দিয়েছে, এগুলো নাউন হয়ে যাবে, এগুলো প্রপার নাউন, এগুলোকে আমরা প্লেস অ্যাডভার্ব বলবো না। তাই এদের সাথে ঘোলাবে না কিন্তু। অ্যাডভার্ব হচ্ছে এই ওয়ার্ডগুলো, হিয়ার, দেয়ার, আউটসাইড, ইনসাইড। আচ্ছা, অনেকের প্রশ্ন হতে পারে, দাদা আউটসাইড, ইনসাইড এগুলো কি প্রিপোজিশন? না, এগুলো হচ্ছে অ্যাডভার্ব, এগুলো অ্যাডভার্ব। এগুলো নিয়ে আলোচনা করব একটু পরে, প্রিপোজিশনের টাইপ নিয়ে আলোচনা করব, সেখানেও দেখতে পাবে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট হচ্ছে দেখো টাইম। টাইম বলার কিছু নেই, যে কোনো সময় উল্লেখ করে দিল, ধরো বললো টুডে, তারপর বলতে পারে তোমাকে দিস মান্থ, যে কোনো সালও উল্লেখ করতে পারে, যা খুশি, এগুলো হচ্ছে তাহলে টাইম। এবার প্রশ্ন হচ্ছে যে কেমন কোয়েশ্চেনটা আমাকে দেবে, বা কিভাবে আমি সিকোয়েন্স বার করব। ধরো এরকম বলল যে, আর এটা সিকোয়েন্স উপর থেকে নিচেই, MPFT, উপর থেকে নিচে। তাহলে বললো হি রেড দ্য বুক অ্যাটেন্টিভলি অ্যাট হোম 3 টাইমস, বা এরকম বললো ইয়েস্টারডে 3 টাইমস। তার মানে কি, সে খুব মনোযোগ দিয়ে গতকাল তার বাড়িতে বইটা 3 বার পড়েছিল। সে
তার বাড়িতে গতকাল মনোযোগ দিয়ে বইটা 3বার পড়েছিল। এখানে অ্যাডভার্ব কী কী আছে? প্রথম হচ্ছে অ্যাটেন্টিভলি, প্রশ্ন করো হাউ দিয়ে, রেডকে হাউ দিয়ে প্রশ্ন করো, কীভাবে পড়েছিল? মনোযোগ দিয়ে, অ্যাটেন্টিভলি। তাহলে হাউয়ের অ্যান্সার দিচ্ছে মানে এটা ম্যানার অ্যাডভার্ব। এরপরে আছে কোথায়, হোয়ার দিয়ে প্রশ্ন করো, দেখো যেমন হাউ দিয়ে প্রশ্ন করলে অ্যান্সার বেরোচ্ছে কি ম্যানার। হাউ ফ্রিকোয়েন্ট মানে কতবার, দেখো অ্যান্সার এলো কি 3বার, তার মানে এটা ফ্রিকোয়েন্সি, এটা হয়ে গেল তোমার ম্যানার। আচ্ছা কোথায়, যদি হোয়ার দিয়ে প্রশ্ন করো যে অ্যান্সার আসবে সেটা হয়ে যাবে প্লেস, তাহলে হোয়ার দিয়ে প্রশ্ন করলে অ্যাট হোম অ্যান্সার এলো, তার মানে এটা হয়ে গেল প্লেস অ্যাডভার্ব। আর কবে মানে হোয়েন দিয়ে প্রশ্ন করো, কবে, অ্যান্সার এলো ইয়েস্টারডে, তাহলে এটা হলো টাইম। এবার এখানে কোন সিকোয়েন্সে দেয়া আছে দেখো, এখানে দেয়া আছে MPTF, কিন্তু আমাদের এখানে কি সেটা লেখা আছে সিকোয়েন্সটা MPTF না MPFT? MPFT লেখা আছে এখানে। তো সেই কারণে আমাদের আগে লিখতে হবে 3 টাইমস, তারপর লিখতে হবে ইয়েস্টারডে, তবে সিকোয়েন্সটা আমাদের কারেক্ট হবে। তাহলে এরপরে আসবে 3 টাইমস, তারপরে বসবে শেষে ইয়েস্টারডে। তো ফ্রেন্ডস এই হচ্ছে অ্যাডভার্বের সিকোয়েন্স। এবার অনেক সময় এই সিকোয়েন্সটা খুব স্ট্রিক্টলি মানা হয় না বর্তমান গ্রামারে, কিছু এদিক ওদিক হয় এই রুলটার, ঠিক আছে? কিন্তু আপাতত এটা মনে রাখবে, কিছু গ্রামার বইয়ে তোমরা এই এফটাকে পাবে না, সেখানে MPT লেখা থাকে, সেখানে MPT দেওয়া থাকে, ম্যানার, প্লেস আর টাইম, এভাবেই আমরা মুখস্থ করি। কিন্তু একটু যদি আমরা ডেপথে যাই সেখানে দেখবো আমরা ফ্রিকোয়েন্সিটাও চলে আসে। তো বেশ, আপাতত এটাই দুটো মনের মুখস্থ করলে তোমরা আপাতত দুটো নিমোনিক দিয়ে দেখো হয়ে গেল রুলগুলো। বলছি তো এত কিছু, কিন্তু তোমাদের মনে রাখতে হচ্ছে কতটুকু, OSHA আর MPFT, ব্যাস এই দুটো সিকোয়েন্স, এই দুটো শুধু নেমোনিক মনে রাখো তাহলেই হয়ে যাবে। চলো দুটো টপিক আমরা কভার করলাম। নেক্সট এবার আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক দেখব, সেটা হচ্ছে ইট, টাইপস অফ ইট, কত ধরনের ইট হয়, চলো দেখা যাক। তো ফ্রেন্ডস, টাইপস অফ ইট জানার জন্য আমাদের প্রথমে জানতে হবে এই ইট, এই যে ওয়ার্ডটা, এটা কোন পার্টস অফ স্পিচ। তাহলে মনে রাখবে ইট হলো পার্সোনাল প্রোনাউন। কোন পার্টস অফ স্পিচ এটা? পার্সোনাল প্রোনাউন। আচ্ছা যদি বলে দিসটা কোন পার্টস অফ স্পিচ হবে? দিসটাও তো প্রোনাউন, কিন্তু দিসটা হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর ইট হলো আমাদের পার্সোনাল প্রোনাউন। একটু ডিফারেন্স আছে দুটোর মধ্যে। কেমন ডিফারেন্স দেখো, যখন চলিয়ে এলো এটা লাগে হাতে একবার বলিয়ে দিই। তো দিস ইজ এ পেন, দিস ইজ এ পেন, আমরা একটা প্যারাগ্রাফ স্টার্ট করছি লিখতে, ভালো করে বুঝবে, খুব কনফিউজিং এরিয়াটা। একটা প্যারাগ্রাফ আমরা শুরু করছি, শুরুতেই আমাদের বলছে লিখতে যে এটা একটি পেন লেখো। আমরা কি লিখবো? দিস ইজ এ পেন লিখবো নাকি ইট ইজ এ পেন লিখবো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয় এটা। একটা প্যারাগ্রাফ স্টার্ট করেছো লিখতে, তোমাকে শুরুতেই বলেছি লেখো এটা একটি পেন, তুমি কি দিয়ে স্টার্ট করবে? দিস দিয়ে নাকি ইট দিয়ে? ইট পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন যেহেতু, এ সব সময় চাইবে যে আমার আগে যে নাউনটার জন্য আমি এসেছি সেই নাউনটা বসে থাকুক। কিন্তু দিস তেমনটা চায় না। দিস কি করে? দিস তার পরে যে নাউনটা বসে সেই নাউনটাকে ও আইডেন্টিফাই করে দেয় যে আমি এইটাকে ইঙ্গিত করছি, ও আইডেন্টিফাই করতে কাজ করে, সেই জন্য এ ডেমনস্ট্রেটিভ। তাহলে দেখো যেহেতু এ ডেমনস্ট্রেটিভ, এ চাইবে যে আমার পরে নাউনটা বসুক এবং সেই নাউনটাকে কি করব আমি আইডেন্টিফাই করে দেবো, জাস্ট ও ইঙ্গিত করে দেয়, ইন্ডিকেট করে দিচ্ছে। তাহলে এখানে 100% অ্যান্সার হবে দিস ইজ এ পেন, নট ইট ইজ এ পেন। ক্লিয়ার হয়েছে বিষয়টা? তাহলে একটা খুব বেসিক ডিফারেন্স এই দুটোর মধ্যে জেনে রাখা ভালো, যে যখন আমরা সেন্টেন্স শুরু করি তখন দিস দিয়ে শুরু করব, ইট দিয়ে না। কারণ ইট হলো পার্সোনাল প্রোনাউন আর দিস হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ নিয়ে ডিটেলস আমি বলছি যদি আজকে টপিকের মধ্যেই চলে আসে আমাদের বলতে বলতে, তো বলে দেবো। তো চলো, এটা বোঝা গেল যে টপিকটা নিই। আসলে শুরু করলে আমরা এদিক থেকে ওদিক চলে যাব, একটা বিষয় নিয়ে আমাদের 1 ঘন্টা চলে যায়। তো চলো আমরা যেটা বলছিলাম টপিক ইট, পার্সোনাল প্রোনাউন ইট। চলো ছেড়ে দাও, কত ধরনের ইট হয় চলো শুরু করি প্রথম থেকে আমরা। কিছু ভার্ব আছে যে ভার্বগুলো দিন,
মাস, বছর বা যে কোনো সময় কোনো প্রাকৃতিক ঘটনা বা কোনো প্রাকৃতিক বিষয়কে ইঙ্গিত করে। কিন্তু এই ভার্বগুলোর সাবজেক্ট হিসাবে কোনো ওয়ার্ড আসতে চায় না, কারণ তাদের আঁতে ঘা লাগে। তারা বিষয়টাকে খুব পার্সোনাল নিয়ে নেয়। সেই জন্য ওরা বলে আমরা বিষয়টা পার্সোনাল নিয়ে নিয়েছি, আমরা খুব আঘাত পেয়ে গেছি, তোমার সাথে ভাই আমরা কেউ সাবজেক্ট হয়ে যাব না। এই রকম ভার্বগুলোর মনে তো খুব দুঃখ। এরা বলে তাহলে আমাদের কি হবে, আমাদের সাবজেক্ট হয়ে কে বসবে? সেইখানে ইট এসে দাঁড়ায়, বলে তোমাদের চিন্তা নেই, সবাই পার্সোনাল নিয়ে নিয়েছে ব্যাপারটাকে, কেউ সাবজেক্ট হিসেবে আসতে চাইছে না, আমি চলে যাচ্ছি সাবজেক্ট হিসেবে, আমি কিছু পার্সোনাল নিই না, কারণ আমি ইমপার্সোনাল। তাহলে এই ধরনের ইটগুলোকে বলা হয় ইমপার্সোনাল ইট। তো চলো দেখা যাক এগুলো কেমন। ধরো বললো এখানে ভার্ব কি, বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে বৃষ্টি হচ্ছে মানে কন্টিনিউয়াস টেন্স, বুঝতে পারছি আমরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইজ রেনিং, ইজ রেনিং, ওকে, ভার্ব বসে আছে কন্টিনিউয়াসে। এবারে এই যে রেন ভার্বটা আছে, এ কি বোঝাচ্ছে? প্রাকৃতিক ঘটনার, এইমাত্র আমি বললাম প্রাকৃতিক ঘটনা বোঝাতে পারে, দিন, মাস, বছর, কোনো টাইম বা কোনো প্রাকৃতিক বিষয় বোঝাতে পারে। তো এই যে ভার্বটা, এ কি চাইছে? যে আমার জন্য একজন সাবজেক্ট আসুক। যত ইংরাজিতে শব্দ আছে কেউ আসতে নারাজ, সবাই রাগ করেছে, বলছে আমরা পার্সোনাল নিয়ে নিয়েছি ব্যাপারটাকে, তুমি কেন বসে বললে হঠাৎ করে দিয়ে আমাদের ডাকছো এসে, আমরা কেউ যাব না। তাহলে এখানে একমাত্র পার্সোনাল নেয় না কে? ইট পার্সোনাল নেয় না। ইট এখানে এসে বসে যাবে, বলবে চলো আমি তোমার সাবজেক্ট হিসেবে বসে গেলাম। আচ্ছা, কেন সবাই পার্সোনাল নিয়ে নিয়েছিল? অ্যাকচুয়ালি এর সাবজেক্টটা কি? এর সাবজেক্টটা নেচার হতে পারে, এর সাবজেক্ট গড হতে পারে, এর সাবজেক্ট ক্লাউড হতে পারে, এর সাবজেক্ট সান হতে পারে, তাই না? বৃষ্টিটা কে ঘটাচ্ছে? নেচার হতে পারে, সান হতে পারে, ক্লাউড হতে পারে, অনেকে গডও বলতে পারে। তাহলে এই সাবজেক্টগুলোর জন্য কেউ আসতে নারাজ, সবাই পার্সোনাল নিয়েছে, কিন্তু ইট বলছে আমি যাচ্ছি কারণ আমি ইমপার্সোনাল। এই যে ইটটা যদি তোমার প্রশ্ন আসে, এই ইটটাকে আন্ডারলাইন করে যে এটা কোন ধরনের ইট, তুমি অ্যান্সার বলবে যে এটা ইমপার্সোনাল ইট। ওকে, ইমপার্সোনাল ইট। আচ্ছা, এবারে অনেক সময় কনফিউশন কেন আসে বলো তো? যে আমরা টার্মগুলো ঠিকঠাক জানি না, কারণ মডার্ন গ্রামারে না এই সমস্ত টার্ম উঠে গেছে, কেউ আর ইউজ করে না এগুলোকে, এগুলো জানার প্রয়োজনও হয় না কিছু। আমাদের মাধ্যমিক এইচএস লেভেলের যে প্রশ্ন আসে সেখানে ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন, সেখানে সব টার্ম জেনে কী হবে ভাই? তো সেই জন্য এই টার্মগুলোকে ইউজ করা হয় না, এগুলো অবসোলেট হয়ে গেছে। কিন্তু একটু পুরনো গ্রামার বই খুললে তোমরা এই টার্মগুলোকে দেখতে পাবে। তো ইমপার্সোনালেরই আরও কিছু আলাদা আলাদা টার্ম আছে, সিনোনিমাস টার্ম, মানেটা তো এক কিন্তু আলাদা আলাদা শব্দ বসে। যেমন এই ইমপার্সোনাল যেটাকে আমি লিখেছি, এটা কি বলা হয়? ডামি, ডামি ইট বলে এটাকে। এই ইটটারই আরেকটা নাম হচ্ছে এমটি, এমটি ইটও বলে, ডামি ইটও বলে, ইমপার্সোনাল ইটও বলে, আর্টিফিশিয়াল ইটও বলে, আর্টিফিশিয়াল ইট বলে। আচ্ছা, একে আবার ফলস ইটও বলা হয়। কি বলা হয়? ফলস ইট। তো ফ্রেন্ডস, এগুলো আলাদা আলাদা নয়। এই যে আমি টার্ম লিখেছি এখানে 5টা, সেম ইটেরই আলাদা আলাদা নাম এগুলো। তো এই টার্মগুলো সব এই ইটটাকেই বোঝাচ্ছে। এখন বাজে 4টে, তাহলে আমরা কি বলবো? এখন বাজে 4টে, এখন হয়, তার মানে ভার্ব কি? বি ভার্ব আসবে, ইজ 4:00। এবার প্রশ্ন হচ্ছে আমাদের, দেখো এখানেও সাবজেক্টের অভাব ঘটে গেছে। এই ইজ ভার্ব এবার চেঁচামেচি আরম্ভ করে দিয়েছে, বলছে আমি একটা সময় বুঝিয়েছি ভাই আমার জন্য, কেউ তো এসো সাবজেক্ট হিসেবে। সবাই এবার পার্সোনাল নিয়ে নিয়েছে, কেউ আসতে চাইছে না সাবজেক্ট হিসেবে। তাহলে কে পড়ে রয়েছে? আমাদের ইট সাহেব। ইট বলছে যে চলো আমি কিছু পার্সোনাল নিই না, আমি বসে যাচ্ছি এখানে। তাহলে এখানে বসে গেল কি? ইট। এই ইটটার নাম হচ্ছে ইমপার্সোনাল ইট। আর একেই বলা হয় ডামি, এমটি, আর্টিফিশিয়াল, ফলস ইট। যে কোনো টার্ম যদি তোমরা দেখতে পাও অপশানে, এদের মধ্যে অ্যান্সার মেরে দেবে। ওকে, তো আশা করছি আমাদের কি ক্লিয়ার হয়ে গেল এখানে? প্রথম ব্যবহার ইটের, ইমপার্সোনাল ইট। আচ্ছা, এখানে এই ভদ্রলোককে চিনতে পারছো কেউ? এটাকে, এই যে ওয়ের মাথায় একটা টিকির মতন কি দেওয়া আছে, এটা কি বলো তো? এটা একটা আলাদা টপিকে আমি বলছি, সেটা হচ্ছে প্রিপোজিশনের টপিকে বলবো। এর নাম হচ্ছে ডিসগাইজড প্রিপোজিশন। এটা কি জিনিস সেটা এখন বলতে গেলে আবার অন্যদিকে চলে যাবো আমরা। চলো এটাকে মনে রাখবে, এরপরে আমরা ইটের পরেই একে ধরে নেবো, ঠিক আছে? শুধু এই ওটাকে মনে রাখবে যে টিকি মাথায় নিয়ে বসেছিল ওটা। চলো নেক্সট দেখি আমরা। তাহলে ইমপার্সোনাল ইট হলো। এবার আমরা দেখি
যে আরবিট্রারি ইটটা আবার কি জিনিস, এটা কি একটা নতুন টার্ম আরবিট্রারি ইট। তো মনে রাখতে হবে যে আরবিট্রারি ইট হলো সেই ইট যে কোনো কিছুকে জোর দিয়ে বলার জন্য আসে। কি করে? এর নিজের কোনো মিনিং নেই, এ শুধু জোর দেবার জন্য আসে কোনো কিছু। যেমন বললাম যে আই ওন দ্য প্রাইজ, আমি প্রাইজটা জিতেছিলাম। বেশ, এই প্রাইজ যে জেতার ব্যাপারটা, এর মধ্যে যে প্রাইড রয়েছে সেটাকে আরও জোর দেওয়ার জন্য যে সেখানে তো অনেক লোক ছিল কিন্তু জিতেছি তো আমি, তাহলে এরকম বলি আমরা যে আমি জিতেছিলাম, এটা আমি ছিলাম যে জিতেছিলাম, এইভাবে বলতে পারি আমরা। এই যে আমরা জোর দিয়ে বলছি আমি জিতেছিলাম না বলে যদি বলি এটা আমি ছিলাম যে জিতেছিলাম, তখন যে ইটটা আসে তাকে বলা হয় আরবিট্রারি ইট, কারণ এর নিজের কোনো মানে নেই, আরবিট্রারি ব্যবহার হচ্ছে। তখন আমরা কিভাবে লিখবো সেন্টেন্সটাকে? এই সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্সে লিখি আমরা। তখন লিখবো ইট ওয়াজ আই, এটা ছিলাম আমি যে জিতেছিলাম উপহার প্রাইজটা, তাহলে ইট ওয়াজ আই হু ওন দ্য প্রাইজ। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে একদম, এখানে কোনো সমস্যা নেই। ইট ওয়াজ আই হু ওন দ্য প্রাইজ। এইবার প্রশ্ন হচ্ছে এখানে যে এই যে ইটটা বসলো, এই ইট ওয়াজ আই, এই ইটটা কেন এসেছে? এই ইটটা আইকে জোর দেবার জন্য এসেছে। এই ইটটার নাম হলো আরবিট্রারি ইট। নোট করে নাও, আরবিট্রারি ইট। আচ্ছা, এরই আর একটা নাম হচ্ছে এমফ্যাটিক ইট। এটা আলাদা নয় কিন্তু, যেটাই আরবিট্রারি সেটাই এমফ্যাটিক, এমফ্যাসিস দেয়, জোর দেয়। ওকে, এবার এখান থেকে আরেকটা বিষয় দেখে নাও। এই যে সেন্টেন্সটা, এই ধরনের যে সেন্টেন্স যেখানে এই ইট ওয়াজ আই, ইট ওয়াজ হি, ইট ওয়াজ দ্য মিনিস্টার, এই ধরনের জোর দেওয়ার জন্য যখন আরবিট্রারি ইট নিয়ে আসা হয়, এই সেন্টেন্সগুলোকে বলা হয় গ্রামারে ক্লেপ্ট। কি বলা হয় এদের? ক্লেপ্ট সেন্টেন্স বলা হয়। কখন বলবো? যদি সেন্টেন্সগুলো ইট দিয়ে শুরু হয় এবং ইটটা আরবিট্রারি হয়, তাদের বলা হয় ক্লেপ্ট সেন্টেন্স। কিন্তু যদি সেন্টেন্সটা WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তখন এটাকে বলে সিউডো ক্লেপ্ট। ক্লেপ্ট তো বটেই, কারণ জোর দেওয়ার জন্যই আসছে, সেটার নাম হয়ে যায় সিউডো ক্লেপ্ট। চলো, এটাও এখান থেকে তোমাদের ক্লিয়ার হয়ে গেল। আমি ডিটেলসে যাচ্ছি না। ক্লেপ্ট, সিউডো ক্লেপ্টের কিন্তু আরও অনেক ডিটেলস রয়েছে, অনেক টাইপ রয়েছে ক্লেপ্টের, তো সেগুলো পরে যদি সময় হয় বলবো। আপাতত এইটুকু জেনে রাখলেই যথেষ্ট তোমাদের জন্য যে ইট, আরবিট্রারি ইট দিয়ে ক্লেপ্ট, WH দিয়ে সিউডো ক্লেপ্ট। আর আরবিট্রারি ইট কি জিনিস সেটা বোঝাতে পেরেছি। নেক্সট, তো ফ্রেন্ডস, দুটো টাইপ হলো ইটের আমাদের। প্রথমে আমরা দেখলাম ইম্পার্সোনাল ইট কি, আর সেকেন্ড আমরা দেখলাম আরবিট্রারি। এবার আমরা নেব ইন্ট্রোডাক্টরি, এবার আমরা নিচ্ছি ইন্ট্রোডাক্টরি। সবগুলোই দেখো, যখনই কোনো সেন্টেন্স ইট দিয়ে শুরু হয় সেই ইটটাকে আমরা ইন্ট্রোডাক্টরি ইটই বলি। ইন্ট্রোডাক্টরি ইটেরই আলাদা আলাদা টাইপ হয়, যেগুলো আমরা দেখছি এখানে। ওকে, তো এবারে নেক্সট টাইপ হচ্ছে আমাদের, এটার নাম হচ্ছে প্রিপারেটারি ইট। কি নাম? প্রিপারেটারি ইট। এরই আরেকটা নাম হচ্ছে প্রুভিশনাল। প্রুভিশনাল, প্রুভিশনাল, প্রুভিশনাল ইট। একই জিনিস ফ্রেন্ডস, আলাদা কিছু নয়। যেটাই প্রিপারেটারি সেটাই প্রুভিশনাল। নাম দেখেই বুঝতে পারছো, প্রিপারেটারি, কোনো কিছুর একটা প্রিপারেশন চলছে মনে হচ্ছে, যেন কিছু একটা আগে থেকে বলতে যাব, তার আগে অন্য কিছু বলে নিলাম আমি, এরকম একটা সেন্স আসছে। ইয়েস, তো চলো এখানে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা খুব। প্রিপারেটারি বা প্রভিশনাল ইট কাকে বলে? তো এখানে মনে রাখতে হবে এই যে ইটের ব্যবহারটা সেটা সেই সেন্টেন্সেই হবে যে সেন্টেন্সে একটা দ্যাট আর একটা ইজ আন্ডারস্টুড অবস্থাতে রয়েছে। ভালো করে বুঝবে কি বললাম। যে সেন্টেন্সে একটা দ্যাট আর একটা ইজ আন্ডারস্টুড অবস্থাতে রয়েছে। আচ্ছা, আন্ডারস্টুড অবস্থাটা কি জিনিস? ভয়েস চেঞ্জে এই শব্দটা তোমরা শুনে থাকবে, আন্ডারস্টুড। যেখানে অবজেক্ট আন্ডারস্টুড হয়ে যায় সেখানে প্যাসিভ ভয়েসে আমরা অবজেক্টটা লিখি না। যেমন দ্য ক্রিমিনাল ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ,
এখানে বাই দ্য পুলিশ লেখার প্রয়োজন নেই। কেন নেই? কারণ অ্যারেস্ট তো পুলিশই করবে, ডাক্তার তো আর অ্যারেস্ট করবে না, অ্যারেস্ট করা পুলিশেরই কাজ। তাহলে যেই আমি অ্যারেস্ট ওয়ার্ডটা বলবো সঙ্গে সঙ্গে পুলিশ অবজেক্টটা আন্ডারস্টুডে চলে যাচ্ছে। যেহেতু আন্ডারস্টুড হয়ে যাচ্ছে সেই জন্য বাই দ্য পুলিশ কখনো লেখা হবে না, বাই দ্য পাবলিক কখনো লেখা হবে না, বাই পিপল কখনো লেখা হবে না, বাই সামওয়ান কখনো লেখা হবে না, বাই দ্য থিপ কখনো লেখা হবে না। তাহলে যেখানে আন্ডারস্টুড, যেমন ধরো বললো দ্য লিটল গার্ল ওয়াজ স্ম্যাশড আন্ডার দ্য হুইল অফ দ্য বাস, ছোট্ট মেয়েটাকে কি করা হয়েছিল? স্ম্যাশড করে দেওয়া হয়েছিল বাসের যে চাকা সেখানে। আচ্ছা কে করেছিল? আমি বললাম কি ড্রাইভার করেছিল। আচ্ছা বাই দ্য ড্রাইভার আমি কি লিখবো? না, বাই দ্য ড্রাইভার কেন লিখতে যাবো? কারণ যেই বলেছি বাসের চাকা, তাহলে ড্রাইভারই তো চালাবে, অন্য কেউ তো চালাবে না। তাহলে এখানে আন্ডারস্টুড হয়ে যাচ্ছে, এইগুলোকে বলা হয় আন্ডারস্টুড। আর আন্ডারস্টুড হয়ে গেলে সেই ওয়ার্ডগুলোকে লেখার প্রয়োজন নেই। আচ্ছা এরকম প্রশ্ন হতে পারে, আন্ডারস্টুডকে যদি লেখা হয় সেন্টেন্সটা, সেটাকে কি বলে? কম্পিটিটিভ পরীক্ষাতে এগুলো এক ধরনের এরার, এগুলোকে বলা হয় সুপারফ্লুয়াস এরার, সুপারফ্লুয়াস ইউজ বলে এগুলোকে, এগুলো করা উচিত না। কিন্তু ইটের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে এগুলো বসে থাকতেও পারে, নাও পারে। কি করে বুঝবো তাহলে আন্ডারস্টুড? দ্যাট আর ইজকে যদি আমরা তুলে দিই সেন্টেন্স থেকে, তাহলে সেন্টেন্সের মিনিংয়ের ওপরে কোনো প্রভাব পড়বে না, তাহলে আমরা বুঝে যাবো এটা আন্ডারস্টুড হয়েছে। চলো এক্সাম্পল দিই, আরও ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। আই থিঙ্ক দ্যাট, আই থিঙ্ক দ্যাট, থেমে যাও, থেমে যাও, আই থিঙ্ক দ্যাট, এই যে অংশটা আমি বললাম আই থিঙ্ক দ্যাট, এখানে কি যেটা আমি বলতে চাইছি অ্যাকচুয়ালি সেটার কি কোনো হিন্টস আছে, বা সেটা কি বলা হয়েছে এখানে? না, এখানে বলা হয়নি। তাহলে আমি করছিটা কি? এই যে এত কাণ্ড করলাম, এই যে তিনটে শব্দ অলরেডি আমার লেখা হয়ে গেল সেন্টেন্সে, অথচ আমি যেটা বলতে চাইছি সেটার কিছুই বলিনি আমি এখন। তার মানে আমি রাস্তা তৈরি করছি, এইটাই হচ্ছে প্রিপারেটারি। তার মানে আমি প্রস্তুত করছি কিছু বলার জন্য, তাই না? তাহলে আই থিঙ্ক দ্যাট, এরপরে আমি বলবো আসল কথাটা কি বলছি, যে ইট ইজ পারফেক্ট, ইট ইজ পারফেক্ট টু লিভ দ্য প্লেস অ্যাট ওয়ান্স। আমার মনে হয় যে এখান থেকে এক্ষুনি চলে যাওয়া ভালো। তাহলে আমি বলতে চাইছি আসলে চলে যাবার কথাটা, কিন্তু এই যে আই থিঙ্ক দ্যাট বললাম, এটা কি করছি? প্রস্তুত করছি জায়গাটাকে, তাহলে প্রিপেয়ার করছি। আর মনে রাখবে এই যে আই থিঙ্ক, আই সাপোজ, এগুলোর আবার আলাদা একটা নাম আছে, আমি একটু পরে বলছি, এখানে বললে আবার অন্যদিকে চলে যাব আমরা। তো এগুলোরও গ্রামারের ভাষায় আলাদা টার্ম আছে। বেশ, যাই হোক, চলো এই যে ইটটা লক্ষ্য করো, তোমাকে প্রশ্ন করেছি এটা কি ইট। এবার তাহলে তুমি কি করবে এই সেন্টেন্সটাতে? দেখো দ্যাট বসে আছে বাঁ দিকে, আর ডান দিকে ইজ বসে আছে, যেটা আমি বললাম এখানে যে দ্যাট থাকবে এবং ইজ থাকবে, কিন্তু আন্ডারস্টুড থাকবে। তুমি কি করবে? আন্ডারস্টুড বোঝার জন্য এই দুটোকে উড়িয়ে দেবে, দিয়ে দেখবে যে সেন্সটা কমপ্লিট হচ্ছে কি না। আই থিঙ্ক ইট পারফেক্ট টু লিভ দ্য প্লেস অ্যাট ওয়ান্স, 100% কারেক্ট, কোনো প্রবলেম নেই। তাহলে এই দ্যাট আর ইজটা এখানে আন্ডারস্টুড, এই ইটটার নাম হয়ে যাবে তাহলে প্রভিশনাল ইট বা প্রিপারেটারি ইট। আশা করছি বোঝাতে পেরেছি, আর কোনো কনফিউশন থাকবে না তোমাদের। আর এগুলো চেনার আরও সহজ উপায় হচ্ছে, এই শুরুতেই দেখবে এইরকম কিছু না কিছু একটা ফ্রেজ থাকবে, যেমন আই থিঙ্ক থাকতে পারে, ফ্রেজ বলা উচিত না, এটাকে কনস্টিটিউয়েন্ট বলবো আমরা, এরকম একটা কনস্টিটিউয়েন্ট থাকবে, যেমন আই থিঙ্ক থাকতে পারে, বা আই বিলিভ থাকতে পারে, বা দেখবে আই কনসিডার, ডিম, নো, এই ধরনের কিছু না কিছু থাকবে। আই নো দ্যাট, তারপরেও ইট আছে, সেটাকেও আমরা বলবো প্রিপারেটারি ইট। আই কনসিডার দ্যাট, তারপরে ইট আছে, সেটাকেও আমরা বলবো কি? প্রিপারেটারি ইট। এবার প্রশ্নটা দ্যাট আর ইজ দিয়েও দিতে পারে, দ্যাট আর ইজ তুলে দিয়েও বসাতে পারে প্রশ্নটা, মানে প্রশ্নটাই এরকম দিয়েছে, আই থিঙ্ক ইট পারফেক্ট টু লিভ দ্য প্লেস অ্যাট ওয়ান্স। এবার বলে দিল এটা কি ইট, তুমি অ্যান্সার অবশ্যই বলতে পারবে, তো এটা প্রিপারেটারি ইট। তো আশা করছি প্রিপারেটারি ইট বোঝাতে পেরেছি। নেক্সট টাইপ, তিনটে টাইপ হলো ইটের। চলো পরের দেখি আর কি টাইপের ইট হতে পারে। ফ্রেন্ডস,
নেক্সট টাইপের যে ইটটা বলতে চলেছি এর নাম হচ্ছে অ্যান্টিসিপেটারি ইট। এটা আবার কি, টার্মগুলো যদি একটু ভালো করে মনে রাখতে পারো না, এই যে এদের নামগুলো তার ভিতরেই আসল বৈশিষ্ট্য লুকিয়ে থাকে, আমরা ধরে ফেলব যে আমি না হলে এগুলো মনে রাখছি কী করে, আমি এই শব্দগুলোকে দিয়েই মনে রাখছি কোনটা কি। যেমন যে প্রিপেয়ার করছিল রাস্তাটা, সে প্রিপারেটারি হয়ে যাচ্ছিল, ঠিক যেমন সে পার্সোনাল নিচ্ছিল না, যার কোনো নিজের মিনিং নেই, সে ইমপার্সোনাল হয়ে যাচ্ছিল। এবারে অ্যান্টিসিপেটারি মানে কি, যে মিনিংটাকে অলরেডি অ্যান্টিসিপেট করে দিচ্ছে, অর্থাৎ সাবস্টিটিউট হিসেবে বসে আছে সে, যার নিজের সেখানে কোনো অর্থ নেই আর বসার কোনো কারণও নেই, কিন্তু সে অন্য একটা ফ্রেজের জন্য সেখানে কি করছে, সাবস্টিটিউট হিসেবে বা অ্যান্টিসিপেটারি হিসেবে বসে আছে। এই ইটটার নাম হচ্ছে অ্যান্টিসিপেটারি ইট। তো এটা কি করে চিনবো, তাহলে প্রত্যেকটার যেমন আমি ট্রিক বলে দিচ্ছি তোমাদের চেনার, যে কি দেখে চিনবে। এটাকে তোমরা চিনবে ইনফিনিটিভ অর্থাৎ 2+V1 এবং জিরান্ড, এইটা দেখে তোমরা চিনতে পারবে। যদি দেখো যে সেন্টেন্সটা শুরু হয়েছে ইট দিয়ে এবং সেই ইটটা কাকে অ্যান্টিসিপেট করছে বা কার সাবস্টিটিউট হিসেবে বসে আছে, একটা ইনফিনিটিভ বা একটা জিরান্ডের সাবস্টিটিউট বা অ্যান্টিসিপেটারি হিসেবে বসে আছে, সেই ইটটাকে বলি আমরা অ্যান্টিসিপেটারি ইট। যেমন ধরো আমি বললাম যে ইট ইজ গুড টু সুইম, সুইম করা খুবই ভালো। আমি ধরো বললাম ইট ইজ নো ইউজ, অফ, কি লিখব, ফ্লিং, ইট ইজ নো ইউজ অফ ফ্লিং, তার মানে পালিয়ে গিয়ে এখন কোনো লাভ নেই। ওকে, ইট ইজ গুড টু সুইম, তাহলে এখানে সুইম করা ভালো। এবারে এই যে ইটগুলো লিখেছি দেখো, এই যে ইটটা অ্যাকচুয়ালি এই ইটটা না লিখলেও হতো, তাহলে আমি কিভাবে কি দিয়ে শুরু করতাম, এই টু সুইম দিয়ে স্টার্ট করে দিতাম, টু সুইম ইজ গুড। এখানে দেখো অফ ফ্লিং ইজ নো ইউজ, তো আশা করছি বুঝতে পারছো। তাহলে এই যে ইটটা বা এই সেকেন্ড ইটটা বা ফার্স্ট ইটটা কি করছে অ্যাকচুয়ালি, এই যে ইনফিনিটিভ, এই যে জিরান্ড, আর এটা কি করে জিরান্ড বলে আমি চিনলাম, দেখো প্রিপোজিশন আছে, তো ফার্স্ট ক্লাসে বলে দিয়েছি, অবশ্যই প্রথম ভিডিওটা দেখে আসবে। যারা বুঝতে পারছো না যে এটা পার্টিসিপেল না এটা জিরান্ড, তারা অবশ্যই দেখে নেবে। তো দেখো এই যে ইনফিনিটিভ আর এই যে জিরান্ড, একে কি করছে, ইটগুলো অ্যান্টিসিপেট করছে, এর সাবস্টিটিউট হিসেবে বসে আছে, এর বসার কোনো কারণ নেই, এর নাম হলো অ্যান্টিসিপেটারি ইট, অ্যান্টিসিপেটারি ইট। আশা করছি আর কোনো কনফিউশন নেই। আচ্ছা, কারুর একটা কনফিউশন আসতে পারে যে আগের যেটা বললে এই মাত্র প্রিপারেটারি, সেখানেও আমরা তো ইনফিনিটিভ দেখতে পাচ্ছিলাম, সেখানেও তো ইনফিনিটিভ ছিল, তাকে ইঙ্গিত করছিল ইটটা, তাই না? কিন্তু তাহলে তার সঙ্গে তফাৎ কি, দেখো এইটা, এই সেন্টেন্সটাই, এই ইটটা ইন্ট্রোডাক্টরি, মানে ইট দিয়ে স্টার্ট হবে সেন্টেন্সটা, কিন্তু আগেরটাতে ওই আই থিঙ্ক, আই কনসিডার, আই ডিম, আই নো, এরকম কিছু না কিছু একটা কনস্টিটিউয়েন্ট থাকবে। তো আশা করছি অ্যান্টিসিপেটারি ইট এটাও তোমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আরও অনেক টাইপ রয়েছে ইটের। আর একটা টাইপ আমি তোমাদের বলে দিই এখানে, যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে। এই যে 4টে টাইপ বললাম না, এখান থেকেই দেবে যদি আসে। আরও একটা টাইপ আছে যেটার নাম হচ্ছে কগনেট ইট। কি নাম এটার? কগনেট ইট। এটা আবার কি জিনিস? কগনেট মানে কি? কগনেট মানে জ্ঞাতি গোষ্ঠী বুঝি আমরা, অর্থাৎ একই জায়গা থেকে উৎপত্তি লাভ করেছে, তাকে বলে কগনেট, তাই না? সমস্ত আমাদের যে পরিবার পরিজন জ্ঞাতি গোষ্ঠী, তারা একটাই জায়গা থেকে আসছে, তাহলে সেইটাকে বলা হচ্ছে কগনেট। তো এটাকে বর্ণনা করার জন্য, এটাকে ব্যাখ্যা করার জন্য আমরা একটা সেন্টেন্স লিখি, আই শ্যাল ফাইট হোয়াট, আমি ফাইট করব, আমি লড়বো। কি লড়বো গো? লড়াইটা লড়বো, আমি লড়াইটা লড়বো। তাহলে আই শ্যাল ফাইট দ্য ফাইট, আমি লড়াইটা লড়বো, আই শ্যাল ফাইট দ্য ফাইট। আচ্ছা, আমি কি করেছিলাম? আই স্যাং, আমি গেয়েছিলাম। কি গেয়েছিলাম? গান গেয়েছিলাম। আই স্যাং এ
সং। আই ড্রিমড এ ড্রিম, আই লাফড এ গুড লাফ। একটু খেয়াল করো এই সেন্টেন্সগুলো। দেখো প্রথমে এই যে ভার্বগুলো, ফাইট একটা ভার্ব, স্যাং ভার্ব, ড্রিমড ভার্ব, লাফড ভার্ব, এই ভার্বগুলো যে রুট থেকে এসেছে, যে ধাতু থেকে এসেছে, একইভাবে এদের যে অবজেক্টগুলো বসে আছে না, এই যে সং, ড্রিম, ফাইট, লাফ, দেখো সেম ওয়ার্ড বসে আছে। এটা স্যাং আর এটা সং। তোমার মনে হতে পারে শব্দটা আলাদা, শব্দটা আলাদা হতে পারে, কিন্তু এসেছে একই রুট থেকে। দেখো ড্রিম যেখান থেকে এসছে, ড্রিমটো সেখান থেকেই এসেছে। তাহলে যেহেতু সেম রুট থেকে আসছে, এই অবজেক্টগুলোকে বলা হয় কগনেট অবজেক্ট। কগনেট ইট বোঝার জন্য কগনেট অবজেক্ট বুঝলেই হবে। তাহলে এদের আমরা কি অবজেক্ট বলবো ফ্রেন্ডস? এই চারটেকে এদের বলবো কগনেট অবজেক্ট। ভালো করে মনে রাখবে, এরপরে আমরা অবজেক্ট নিয়েও বলবো তোমাদের কত ধরনের অবজেক্ট হয়, আলাদা আলাদা টাইপ। তার মধ্যে একটা হচ্ছে এই কগনেট অবজেক্ট, যেটা অলরেডি তোমাদের ক্লিয়ার হয়ে গেল কগনেট অবজেক্ট কি। এই কগনেট অবজেক্টের স্থানে যদি আমি ইট বসিয়ে দিই, সেই ইটটাকেই বলা হয় কগনেট ইট। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে আই শ্যাল ফাইট ইট বলতে পারি আমরা অবশ্যই। যেই বলবো আই শ্যাল ফাইট ইট, সঙ্গে সঙ্গে এই ইটটার নাম হয়ে যাবে কগনেট ইট, কারণ এটা কগনেট অবজেক্টের স্থানে বসে আছে। আশা করছি এখান থেকে আর কোনো কনফিউশন তোমাদের নেই। তাহলে ইট আমাদের কমপ্লিট, ইট হয়ে গেল। যেটা আমরা বলেছিলাম এখান থেকে অনেকগুলো বিষয় দেখো আমরা একটু একটু করে ধরাতে যাচ্ছি, যেমন অবজেক্ট, কগনেট অবজেক্টটা ধরিয়ে দিলাম, আর একটা সেই মাথায় টিকি ও ধরিয়েছিলাম না, চলো সেটাকে নিয়ে এবার আলোচনা করা যাক যে সেটা কি ছিল। তো নেক্সট টপিক আমাদের টাইপস অফ প্রিপোজিশন। এত বড় এটা একটা টপিক যেটা এখন আমি কখনোই করাবো না, তাহলে এইটা নিয়েই পড়ে থাকতে হবে আমাদের। শুধু একটা ছোট্ট জিনিস তোমাদের আমি এখানে বলে দিই, টাইপ। তো দেখো প্রিপোজিশনের অনেক টাইপ রয়েছে, তার মধ্যে থেকে আমরা এখানে যেটা জানতে চলেছি সেটা হচ্ছে সিঙ্গেল প্রিপোজিশন কি, একটা হচ্ছে ডাবল প্রিপোজিশন কি, নেক্সট কম্পাউন্ড প্রিপোজিশন কি, আর 4 নম্বর হচ্ছে ডিসগাইজড প্রিপোজিশন কি। প্রিপোজিশনের অনেক টাইপের মধ্যে এই 4টে খুব গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে। তো সিঙ্গেল প্রিপোজিশন বা মোনোসিলেবিক প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন বা ডাইসিলেবিক প্রিপোজিশন, আর কম্পাউন্ড প্রিপোজিশন এবং ডিসগাইজড প্রিপোজিশন। এইগুলো কি? নাম দেখেই বুঝতে পারছো যে মোনো মানে কি এক, তাহলে যে প্রিপোজিশনে একটাই সিলেবেল আছে এবং সেই সিলেবেলটাই প্রিপোজিশন, সেটারই নাম মোনোসিলেবিক। এরকম অনেক আমরা জানি, টোটাল 70 প্রিপোজিশন রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তার মধ্যে থেকে এই যে প্রিপোজিশনগুলো, যেমন ইন, যেমন অন, যেমন অফ, যেমন বাই, এইগুলোতে দেখো একটা করেই মাত্র সিলেবেল আছে, যেমন টু, যেমন উইথ, একটা করে সিলেবেল। যেহেতু সিঙ্গেল সিলেবেল রয়েছে, এদের নাম সিঙ্গেল প্রিপোজিশন বা মোনোসিলেবিক প্রিপোজিশন বা সিঙ্গেল সিলেবিক প্রিপোজিশন। এবারে যদি দুটো প্রিপোজিশন, দুটো সিলেবেল যদি আসে, এবার মনে রাখার বিষয় যে কম্পাউন্ড বা ডাইসিলেবিক প্রিপোজিশন সেটাকেই বলবো যে প্রিপোজিশনের দুটো সিলেবেলই আবার নিজেরা প্রিপোজিশন হবে, তবেই সেটাকে ডাইসিলেবিক। মানে দুটো সিলেবেল থাকলেই যে তাকে ডাইসিলেবিক প্রিপোজিশন বলবো এরকম না, দুটো সিলেবেলকেই মোনোসিলেবিক প্রিপোজিশন হতে হবে। অর্থাৎ দুটো মোনোসিলেবিক প্রিপোজিশন যেখানে যোগ হবে তাকে বলবো ডাইসিলেবিক প্রিপোজিশন। যেমন আমি এই ইনের সঙ্গে এই টুটাকে অ্যাড করতে পারি, তাহলে কি দাঁড়িয়ে যাবে? ইন টু। এখানে দুটো সিলেবেল হলো ইন টুতে, এবং দুটো সিলেবেলই আলাদা আলাদা প্রিপোজিশন মোনোসিলেবিক। বোঝা গেছে? অন টু, অন টু, এটাও হয়ে যাবে একটা ডাইসিলেবিক প্রিপোজিশন। নেক্সট হচ্ছে কম্পাউন্ড। এই কম্পাউন্ডের সাথেই ডাইসিলেবিক প্রিপোজিশনের তফাতটা বুঝতে হবে তোমাদের, যে এর সাথে তফাত কি এর। কম্পাউন্ড মানে কি? কম্পাউন্ড মানে যৌগ। যৌগ তৈরি হয় কি থেকে? মৌল থেকে। তাহলে দুটো মৌল যুক্ত হয়ে একটা যৌগ তৈরি হচ্ছে।
এবার তোমরা আমাকে বলো মৌল দুটোর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা কি যৌগের ভিতরে দেখা যাবে নাকি যৌগের একটা নতুন বৈশিষ্ট্য তৈরি হবে? অবশ্যই নতুন একটা বৈশিষ্ট্য তৈরি হয়। হাইড্রোজেন আর অক্সিজেন মিলে হচ্ছে জল, তাহলে হাইড্রোজেন আর অক্সিজেনের যে বৈশিষ্ট্য সেটা জলের মধ্যে নেই, এর একটা অন্য বৈশিষ্ট্য তৈরি হয়েছে। ঠিক তেমনভাবে এখানেও মনোসিলেবিক প্রিপোজিশনের যে গুণ বা মনোসিলেবিক প্রিপোজিশনের সঙ্গে অন্য একটা পার্টস অফ স্পিচের ওয়ার্ড যুক্ত হয়ে একটা নতুন শব্দ তৈরি হবে, অথচ তুমি বুঝতে পারবে না যে এটার ভিতরে একটা মনোসিলেবিক প্রিপোজিশন আছে, অর্থাৎ কম্পাউন্ড হয়ে গেছে, যৌগ হয়ে গেছে। তার ভিতরে মৌলকে তুমি খুঁজে পাচ্ছ না, কিন্তু মৌল লুকিয়ে আছে তার ভিতরে, এর নাম কম্পাউন্ড। এটা কিন্তু ডিসগাইজড নয়, ডিসগাইজড একটু আলাদা, বলছি এখনই ডিসগাইজটা কি। তাহলে কম্পাউন্ড ধরো আমি তোমাকে বললাম আচ্ছা অ্যাক্রস, এটা একটা প্রিপোজিশন, তুমি বলবে হ্যাঁ দাদা এটা একটা প্রিপোজিশন। অ্যাবাউট, এটা কি প্রিপোজিশন? অবশ্যই এটাও প্রিপোজিশন। অ্যাবাভ, এটা প্রিপোজিশন কি? 100%, এটাও প্রিপোজিশন। এবারে প্রশ্ন হচ্ছে তাহলে এই যে অ্যাক্রস, অ্যাবাউট, অ্যাবাভ, এগুলো কি ধরনের প্রিপোজিশন? আচ্ছা তুমি দেখো তো তাকিয়ে একটু ভালো করে যে এদের মধ্যে তুমি কোনো সিঙ্গেল সিলেবেল বা মনোসিলেবিক প্রিপোজিশন দেখতে পাচ্ছ? না, দেখতে তো পাওয়া যাচ্ছে না। আচ্ছা অনেকের মনে হতে পারে যে দাদা এখানে আউট রয়েছে। আউটটা প্রিপোজিশন না, আউটটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব। আচ্ছা কি করে প্রিপোজিশন আর অ্যাডভার্বের তফাৎ বুঝবো? প্রিপোজিশন যদি হয় তার ডান দিকে একটা নাউন 100% থাকবে। নাউন মানে নাউন ইকুইভ্যালেন্টও হতে পারে। নাউন ইকুইভ্যালেন্ট মানে কি? যে শব্দ বা ফ্রেজ বা ক্লজ নাউনের কাজ করে তাকে বলে নাউন ইকুইভ্যালেন্ট। সেটা প্রোনাউনও হতে পারে, সেটা কোনো ফ্রেজ হতে পারে, কোনো ক্লজ হতে পারে, সেটা জিরান্ড হতে পারে, সেটা ইনফিনিটিভ হতে পারে, যা খুশি হতে পারে। নাউনের কাজ করলেই তাকে বলবো নাউন ইকুইভ্যালেন্ট। তাহলে প্রিপোজিশনের ডান দিকে নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট থাকবে, কিন্তু অ্যাডভার্বের ডান দিকে থাকবে না। তাহলে আমি যদি বলি যে ইউ লিভ ইন মি, আর আমি তোমাকে বললাম যে প্লিজ কাম ইন, এবার প্রশ্ন করা হচ্ছে এই ইনটা কি আর এই ইনটা কি? নিশ্চয়ই তুমি 100% অ্যান্সার দিতে পারবে যে যেহেতু দাদা এই ইনের পরে মি একটা প্রোনাউন বসে আছে, প্রোনাউনও হলো নাউন ইকুইভ্যালেন্ট, তার মানে এটা প্রিপোজিশন। আর এই ইনটার পরে যেহেতু কোনো নাউন ইকুইভ্যালেন্ট নেই, তাহলে এটা হয়ে যাবে অ্যাডভার্ব। তেমন আমরা কি বলতে পারি যে গো আউট? 100% বলতে পারি গো আউট। তাহলে এটা কি? এটা প্রিপোজিশন নয়, এটা অ্যাডভার্ব। তাহলে এই আউটটা কিন্তু প্রিপোজিশন না, এটা অ্যাডভার্ব। তো চলো এবার দেখি যে এটা জেনে আমাদের কি লাভ হলো। তো এইবার আমি তোমাদের বলি যে এই অ্যাক্রস শব্দটা এলো কি থেকে, এই অ্যাবাউট শব্দটা তৈরি হলো কিভাবে। ওল্ড ইংলিশে কি এই শব্দগুলো ছিল? না। তাহলে এই শব্দগুলো যেহেতু ওল্ড ইংলিশে ছিল না, তার মানে এগুলো তৈরি হয়েছে নতুন করে। যেহেতু এগুলো তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে? এগুলো কম্পাউন্ডিং প্রসেসে তৈরি হয়েছে। কম্পাউন্ডিং প্রসেস কি? ওয়ার্ড ফরমেশনের 9টা টাইপ রয়েছে আলাদা আলাদা। 9 ভাবে আমরা শব্দ তৈরি করতে পারি। আজকের মডার্ন ইংলিশে আমরা শব্দ দেখতে পাই কত? অক্সফোর্ড অনুযায়ী আমরা একরকম দেখি 1,40,000 বা 42,000, আর যদি আমরা কেমব্রিজ দেখি তার মোর দ্যান 4 lakhs বলে তারা। যাই হোক, যতই শব্দ থাকুক, শেক্সপিয়ারের সময় কি এত শব্দ ছিল? না, অনেক কম শব্দ ছিল। তাহলে শব্দ নিশ্চয়ই বানিয়েছেন তিনি। শেক্সপিয়ার প্রচুর শব্দ বানিয়েছেন, কিটস কত শব্দ বানিয়েছেন, সেলি শব্দ বানিয়েছেন, কবিরা শব্দ বানান, বা আরও অন্যান্য জগতের যারা রয়েছেন তারাও শব্দ বানান। নতুন নতুন শব্দ অ্যাড হতে থাকে, তবেই তো শব্দ ভাণ্ডার বিস্তৃত হয়, তাই না? তো এই যে শব্দ তৈরি হয়, এটা 9টা প্রসেসে তৈরি হতে পারে। তার মধ্যে একটা প্রসেসের নাম হচ্ছে কম্পাউন্ডিং। এই বিভিন্ন শব্দ যোগ হয়ে একটা নতুন শব্দ তৈরি হয়। আরও অনেক টাইপ রয়েছে, এটা অন্য কোনো একদিন তোমাদের আমি শেখাবো যে ওয়ার্ড ফরমেশন কিভাবে হয়। তো যাই হোক, যদি আমরা অন আর ক্রস এই দুটো ওয়ার্ডকে পাশাপাশি বসাই, ঠিক বাংলা ব্যাকরণে যেমন সন্ধি হয়, ইংলিশেও তেমন সন্ধি হয়। একেই বলে কম্পাউন্ডিং। কম্পাউন্ডিং মানে সন্ধি। তো এই অন আর ক্রস যোগ হয়ে রূপটা একটু বদলে হয়ে যায় অ্যাক্রস। ক্রস তো সম্পূর্ণ এখানে ভিজিবল, কিন্তু অনটা ভিজিবল না। অনটা এখানে এ রূপে চলে গেছে। একে বলে উইক ফর্ম। কি বলে একে? উইক ফর্ম বলে একে। দুর্বল হয়ে গেছে অনটা, অন্য রূপ নিয়ে নিয়েছে। ঠিক একইভাবে যদি আমরা অনের সাথে বাইয়ের সাথে আউটকে অ্যাড করি, অন বাই আউট, তখন আমাদের দাঁড়ায় অ্যাবাউট।
এখানে এই এটা উইক ফর্মে অন হয়ে গেছে, বিটা উইক ফর্মে বাই হয়ে গেছে, আউটটা সম্পূর্ণরূপে ভিজিবল আছে। অ্যাবাভ অন আছে, বাই আছে, আন্দাজ করো কি হবে এর পরেরটা, কি হবে অন বাই? আশা করছি পেরেছো অনেকে। আপ, ইয়েস। তো এখানে দেখো উইক ফর্ম আছে এর অন, বি এর উইক ফর্ম হচ্ছে বাই, আর এখানে এই যে ও ভিই এটা হচ্ছে আপ। ওকে, তো এদের বলা হয় কম্পাউন্ড প্রিপোজিশন। নেক্সট আমরা দেখব ডিসগাইজড প্রিপোজিশনটা কি তাহলে দাদা, চলো দেখা যাক। আচ্ছা ফ্রেন্ডস, এটা আমাকে একটু বলো দেখি যে এই যে ওয়ার্ডগুলো আমরা কম্পাউন্ড প্রিপোজিশন বললাম, সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো যদি দেয়, তুমি কি এদের পার্টস অফ স্পিচ বলতে পারবে না? 100% বলতে পারবে যে এগুলো প্রিপোজিশন, কোনো কনফিউশন নেই। এরা যে প্রিপোজিশন এটুকু তো বোঝা যাবে সেন্টেন্সে, কিন্তু কখনো কখনো এরকম কিছু ওয়ার্ড রয়েছে যারা প্রিপোজিশন, কিন্তু তোমাকে জানতেই দেবে না যে তারা প্রিপোজিশন, অন্য পার্টস অফ স্পিচ হয়ে বসে থাকবে। এদের বলা হয় ডিসগাইজড প্রিপোজিশন, যাদের পার্টস অফ স্পিচই চিনতে পারবে না তুমি। ধরো আমি বললাম যে এই আগের সেন্টেন্সটা যেটা থেকে আমরা আনলাম এই টপিকটাকে, সেটাতে কি ছিল লেখা? ওটা ইট ইজ 4 o'clock মনে হয় বলেছিলাম। হ্যাঁ, ইট ইজ 4 o'clock। এইখানে আমি তোমাদের বলেছিলাম যে এই ভদ্রলোককে একটু চিনে রাখো, এই যে ওয়ের মাথায় টিকি দেয়া আছে, এটাকে দেখে কখনোই মনে হবে না যে এটা একটা প্রিপোজিশন, কিন্তু এটা প্রিপোজিশন। এটা কি? এটা হলো অফ। অফটা চেঞ্জ হয়ে এরকম হয়ে গেছে, এই এফটাই মাথায় উঠে গেছে, ঠিক আছে, দিয়ে এরকম একটা কমা হয়ে গেছে। তো এর নাম হচ্ছে ডিসগাইজড প্রিপোজিশন। এই ঘুমটা দিয়ে থাকে, তোমাকে চিনতে দেয় না। একইভাবে ধরো আমি বললাম যে ইট ইজ 50 rupees এ কিলো। তাহলে একটা মাছ কিনতে গেছো, সেটাকে বলেছি যে 50 টাকা কেজি, তো 50 rupees এ কিলো। তোমাকে যদি প্রশ্ন করা যাচ্ছে এই এটা কি, চোখ বুঝে তুমি বলে দেবে এটা আর্টিকেল। আর আর্টিকেল মানে পার্টস অফ স্পিচ কি? অ্যাডজেক্টিভ, লিটল অ্যাডজেক্টিভ বলে আর্টিকেলকে গ্রামারের ভাষায়। তো তুমি বলে দেবে এটা অ্যাডজেক্টিভ, কিন্তু এটা অ্যাডজেক্টিভ না। এটা কে? এটা হচ্ছে অন। এই অনটা এ রূপে চলে গেছে, একে উইক ফর্ম বলে, আমি একটু আগেই বললাম। তো দেখো এখানেও দেখো এগুলো অনগুলো এ হয়েছিল, এখানেও অনটা এ হয়ে গেছে, কিন্তু একে কম্পাউন্ড বলতে পারবো না। তাহলে একে কি বলবো? ডিসগাইজড, কারণ এর রূপ বদলে নিয়েছে সম্পূর্ণ, অন্য পার্টস অফ স্পিচ মনে হচ্ছে তোমাকে চিট করছে, ধোঁকা দিচ্ছে, ডিসিভ করছে তোমাকে। তাহলে এইটাই হচ্ছে ডিসগাইজড প্রিপোজিশন, অফ কিলো হয়ে যাবে। আচ্ছা এবার প্রশ্ন হতে পারে যে দাদা ধরো এরকম দিয়েছে যে দ্য ডগ ইজ অ্যাসলিপ, দ্য ডগ ইজ অ্যাসলিপ। আচ্ছা বলো তো এই অ্যাসলিপটা কি তোমার? আচ্ছা এরকম সন্দেহ হচ্ছে না যে একটু আগে আমরা দেখলাম অ্যাক্রসে অন প্লাস ক্রস হচ্ছিল, তার মানে কি এই অ্যাসলিপটা অন প্লাস স্লিপ? যদি তোমার এটা মনে হয়ে থাকে তুমি 100% কারেক্ট, এটা অন প্লাস স্লিপ, অ্যাসলিপ মানে। তাহলে এই অনটা হচ্ছে উইক ফর্মে গিয়ে এ হয়ে গেছে। প্রশ্ন হলো এবার আমার যে এই অ্যাসলিপটা আমরা কম্পাউন্ডে ফেলবো না ডিসগাইজডে ফেলবো? দেখি কে বলতে পারে এতক্ষণ যেটা শেখালাম আমি তোমাদের। কম্পাউন্ডে ফেলবো না ডিসগাইজডে ফেলবো? ইয়েস, তাহলে যারা ধরতে পেরেছো খুব ভালো, যারা পারোনি তারা আরেকবার বুঝে নাও বিষয়টা। সব সময় দেখতে হবে যে এটা সেন্টেন্সে প্রিপোজিশন না প্রিপোজিশন নয়। ভালো করে লক্ষ্য করো, আমি যদি এই ওয়ার্ডটার পার্টস অফ স্পিচ জিজ্ঞাসা করি তুমি কি অ্যান্সার দেবে? তাহলে পার্টস অফ স্পিচ অ্যান্সার দেওয়ার জন্য এখানে আমি তোমাদের আগের ভিডিওতে একটা ট্রিক বলেছিলাম, আগের ভিডিওতে বা যে আমাদের যে গ্রামারের সিরিজ দেখে নেবে একবার, সেখানে বলেছিলাম আমি যে এই ইজটার জায়গায় একটা সমান চিহ্ন দিয়ে দেবে। যদি মিলে যায় তার মানে এটা কমপ্লিমেন্ট হয়ে যায়, কমপ্লিমেন্ট সবসময় ইকুয়ালস টু হয়। তাহলে যেই আমি ডগের সঙ্গে অ্যাসলিপটা ইকুয়াল হয়ে গেল, ডগটাই তো অ্যাসলিপ, তার মানে এটা কমপ্লিমেন্ট হয়ে গেল। কমপ্লিমেন্ট নাউন বা প্রোনাউন হয়, অন্য কিছু হয় না, সরি নাউন বা অ্যাডজেক্টিভ হয়। তাহলে অ্যাসলিপটা এখানে অ্যাডজেক্টিভ, এই ডগের সম্পর্কে বলছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো যেহেতু এটা অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন তো নয়, অথচ এটা এসেছে কি থেকে? প্রিপোজিশন থেকে এসেছে। একে বলা হচ্ছে ডিসগাইজড, যে দেখে তুমি ধরতে পারবে না একে এ অ্যাডজেক্টিভ হিসেবে অথবা অ্যাডভার্ব হিসেবেও বসে থাকতে পারে। তেমনই অ্যাসলিপ যেমন হয় তেমন ভাবি দেখবে হয় এ হান্টিং, এরকম লেখা থাকবে এ হান্টিং। তুমি এ হান্টিংটা আবার কি? অ্যাকচুয়ালি এটা অন প্লাস হান্টিং,
এ হ্যান্টিং হয়ে বসে আছে। তাহলে এইগুলো হচ্ছে ডিসগাইজড। আর একটা টাইপ আছে প্রিপোজিশনের, অনেক টাইপ আছে, ইম্পর্টেন্ট আর একটা আছে যেটাকে বলা হয় পার্টিসিপিয়াল প্রিপোজিশন বা সিম্পল পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল প্রিপোজিশন কোনগুলো? প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে জানো তোমরা V1 প্লাস আইএনজি, আর পাস্ট পার্টিসিপলের যেটা V3। তো ধরো এখানে তোমাকে বললো যে কনসার্নিং, কনসার্নিং, তোমাকে বলে দিল ডিউরিং, তোমাকে বলে দিল পাস্ট, ইট ইজ 5:07। এবার প্রশ্নগুলো আছে এই পাস্টটা কি? প্রিপোজিশন। কিন্তু কি প্রিপোজিশন এটা? পার্টিসিপল প্রিপোজিশন, পার্টিসিপিয়াল প্রিপোজিশন। ঠিক আছে, তো আশা করছি টাইপস অফ প্রিপোজিশন এখান থেকে একদম ক্লিয়ার। নেক্সট টপিকে যাব। আচ্ছা নেক্সট টপিক কোথা থেকে টানছিলাম আমরা, কোথায় ছিল এটা তো বোঝা গেল। আগের একটা কি বলতে গিয়ে বললাম যে পরে বলছি, হ্যাঁ অবজেক্ট, অবজেক্টের টাইপ। চলো এটা দেখে নিই একবার আমরা অবজেক্টের টাইপগুলো। তো একটা টাইপ তো তোমরা অলরেডি শিখে নিলে যে কগনেট অবজেক্টটা কি জিনিস। একই রুট থেকে যখন ভার্বটাও আসবে তার সাথে সাথে অবজেক্টটাও আসবে, সেই অবজেক্টটার নাম হচ্ছে কগনেট অবজেক্ট। তাহলে কগনেট অবজেক্ট ক্লিয়ার। নেক্সট হচ্ছে রিটেনড অবজেক্ট। এটা কি বস্তু? রিটেনড অবজেক্ট কি জিনিস? রিটেনড অবজেক্ট যখন তোমাকে চিনতে দেবে, তুমি প্রথম চেক করবে সেন্টেন্সটা প্যাসিভে আছে না নেই। প্যাসিভে না থাকলে রিটেনড অবজেক্ট হয় না কখনো। তাহলে সেন্টেন্সটাকে প্যাসিভে দিতে হবে। I was given a pen by her। এই সেন্টেন্সটাতে যদি এই পেনটা আন্ডারলাইন করা থাকে, যদি প্রশ্ন করে যে বলো এটা কি ধরনের অবজেক্ট, তুমি রিটেনড অবজেক্ট অ্যান্সার করে আসবে। কি করে বুঝলাম? যে অ্যাক্টিভ ভয়েসে দুটো অবজেক্ট থাকে তার মধ্যে একটা প্রাণীবাচক আর একটা বস্তুবাচক। যেটা প্রাণীবাচক তাকে বলা হয় ইনডাইরেক্ট, তোমরা সবাই জানো, আর যেটা বস্তুবাচক তাকে বলে ডাইরেক্ট। ওকে, তাহলে যদি বলা হয় যে শি গেভ মি এ পেন, তাহলে মিটাও অবজেক্ট, পেনটাও অবজেক্ট। যেহেতু এটা ব্যক্তিবাচক তাহলে এটা ইনডাইরেক্ট অবজেক্ট, যেহেতু এটা বস্তুবাচক এটা ডাইরেক্ট অবজেক্ট। এবারে এই অ্যাক্টিভটাকে যখন আমি প্যাসিভ বানাবো, প্যাসিভ বানানোর সময় একটা অবজেক্টকেই তো সাবজেক্ট বানাবো, দুটো অবজেক্টকেই তো টেনে এনে সাবজেক্ট বানাতে পারি না আমি। তাহলে যে অবজেক্টটাকে নিয়ে এলাম প্রথমে, অন্য অবজেক্টটা তখন কি করবে? ও ওর জায়গাতেই বসে থাকবে। ও বলবে ভাই আমাকে তো নিয়ে গেল না কেউ, আমি তো পড়েই রইলাম, আমি রিটেন্ড হয়ে গেলাম। এরই নাম রিটেন্ড অবজেক্ট, যেটা পড়ে রইল। তাহলে এখানে কি পড়ে রয়েছে? পেন। তাহলে পেনটা হয়ে গেল রিটেন্ড অবজেক্ট। খুব সহজ জিনিস, খুব ক্লিয়ার এটা। তাহলে কগনেট হয়ে গেল, রিটেন্ড হয়ে গেল। নেক্সট হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট, খুব গুরুত্বপূর্ণ। ফ্যাক্টিটিভ অবজেক্ট কি জিনিস? ফ্যাক্টিটিভ আর অ্যাডভার্বিয়াল, এই দুটো কি? ফ্যাক্টিটিভ অবজেক্ট আর অ্যাডভার্বিয়াল অবজেক্ট, এটা কি? এই দুটোই আসলে অবজেক্ট নয়। যে অবজেক্ট নয় অথচ অবজেক্টের জায়গায় এমনভাবে ছদ্মবেশ নিয়ে বসে আছে যে এক দৃষ্টিতে তাকালে তোমার মনে হবে এটা অবজেক্ট, দিয়ে তুমি সেটাকে টানা হিজড়া করে এবার প্যাসিভ ভয়েস বানাতে যাবে, দিয়ে দেখবার মিলছে না। তারই নাম হচ্ছে একটা ফ্যাক্টিটিভ আর একটা কি? অ্যাডভার্বিয়াল। এবার কোনটা ফ্যাক্টিটিভ? যেটা নাউন, যেটা নাউন বা প্রোনাউন সেটা ফ্যাক্টিটিভ, আর যেটা অ্যাডভার্ব সেটা অ্যাডভার্বিয়াল। আশা করছি ক্লিয়ার। যেটা আসলে অবজেক্টই নয়, অবজেক্টের রূপ নিয়ে অবজেক্টের জায়গায় বসে তোমাকে ধোকা দিচ্ছে যে তুমি আমাকে প্যাসিভ ভয়েস বানাও সাবজেক্ট করে, তুমি ধোকা খেয়ে তাকে প্যাসিভে টানতে যাচ্ছ সাবজেক্ট দিয়ে, আর মেলাতে পারছো না। চলো দেখা যাক এক্সাম্পল। তাহলে আসলে এটা কি? এই যে ফ্যাক্টিটিভ, এটা আসলে কমপ্লিমেন্ট, এটা কমপ্লিমেন্ট, এটা অবজেক্টই নয়। আর এটা অ্যাডভার্বিয়াল, অ্যাডজাংক্ট। ওকে, এবার অ্যাডজাংক্ট শব্দটা বলাতেই আবার কনফিউশন হচ্ছে। এটা আবার কি? অ্যাডজাংক্ট নিয়ে অনেক আলোচনা করতে হবে, তাহলে আমাদের ছেড়ে দাও, সেটা ছেড়ে দাও। চলো আপাতত দেখি আমরা ফ্যাক্টিটিভটা বুঝে নিই। দে ইলেক্টেড হিম অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব। আচ্ছা চলো প্রথমে এটার এরার কারেকশন করো। ফার্স্ট এই সেন্টেন্সটা তোমরা এরার কারেকশন করার চেষ্টা করো, যেটা আমি লিখেছি এখানে। এই সেন্টেন্সে কিছু ভুল আছে কি দেখো। দে ইলেক্টেড হিম অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব, কিছু গন্ডগোল আছে অবশ্যই। আশা করছি পেরেছো অনেকে, যারা পারোনি তারা দেখে নাও। দে ইলেক্টেড, এই যে ভার্বটা,
কি কি ভার্ব আছে এরকম? ইলেক্ট আছে, সিলেক্ট আছে, ক্রাউন আছে, ডিক্লেয়ার আছে। এই যে ভার্বগুলো, এদের পরে মনে রাখবে যে অবজেক্ট যেটা বসে রইল, ইলেক্টেড হিম, এইটা তো অবজেক্ট, কিন্তু এর পরে ডাইরেক্ট যে ওয়ার্ডটা আছে প্রেসিডেন্ট, কি বানিয়েছিল? প্রেসিডেন্ট বানিয়েছিল। সেই ওয়ার্ডটা ডাইরেক্ট বসে যায়, না অ্যাজ বসবে আর না দা বসবে। সাধারণত জেনারেলি কোনো পদের নাম, কোনো টাইটেলের নাম বা কোনো পোস্টের নামের সাথে দা বসে। এটা আমরা আর্টিকেলের ব্যবহারে শিখেছিলাম। দা হেডমাস্টার, দা কোনো টাইটেল পোস্ট যেমন হলো হেডমাস্টার, ডিএম, এগুলো পোস্টের নাম। প্রেসিডেন্ট একটা পোস্টের নাম, চিফ মিনিস্টার একটা পোস্টের নাম, এদের আগে দা বসবে, দা চিফ মিনিস্টার, দা প্রেসিডেন্ট। কিন্তু যদি আমরা দেখি যে এই ভার্বগুলো বসে আছে ইলেক্ট, সিলেক্ট, ক্রাউন, ডিক্লেয়ার, এদের সাথে কখনোই এই অ্যাজও বসবে না, দাও বসবে না। এটা একটু মাথায় রাখবে। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো আমাদের? দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব। এবার কারেক্ট হলো সেন্টেন্সটা। ওকে, এবার দেখো আমার প্রশ্ন হচ্ছে যে এখানে হিম আছে আবার প্রেসিডেন্ট আছে, তাহলে এই হিমটা তো অবজেক্ট, তোমরা দেখেই বুঝতে পারছো, কিন্তু প্রেসিডেন্টটা কি? এটা কি অবজেক্ট? তাহলে অবজেক্টটার কমপ্লিমেন্ট চেনার সব থেকে সহজ উপায় আমি তোমাদের শিখিয়েছিলাম একটা ভিডিওই, তোমরা দেখে নেবে। সেখানে আমি তোমাদের ক্লিয়ারলি শিখিয়েছি কীভাবে আমরা চিনি ভয়েস চেঞ্জের। তো সেখানে দেখবে লেখা ছিল যে প্রথমে আমরা যাকে চেক করতে চাইছি সেটাকে সাবজেক্টের পরে একটা সমান চিহ্ন দিই, দিয়ে যাকে চেক করতে চাইছি সেটা অবজেক্ট না অবজেক্ট নয় সেটাকে লিখি। যদি মিলে যায় তার মানে সেটা অবজেক্ট নয়, আর যদি না মেলে তার মানে অবজেক্ট। খুব সিম্পল বিষয়। তাহলে প্রথমে আমরা হিমকে চেক করব। তাহলে দের পরে হিম লিখলাম। সমান হলো না অসমান হলো? অসমান হলো। অসমান হলো মানে এটার অ্যান্সার হয়ে গেল অবজেক্ট। যেই একটা অবজেক্ট বেরিয়ে গেল এটাকে হাতে রাখবো আমরা। এরপরে আর যে একটা ওয়ার্ড বসে আছে যেটাকে চেক করতে চাইছি যে এটা অবজেক্ট না অবজেক্ট নয়, সেটাকে প্রথমে তো সাবজেক্টের সঙ্গে চেক করব, তারপরে আর একবার অলরেডি যেটা হাতে আছে অবজেক্ট তার সাথে আবার চেক করতে হবে। দুবারের মধ্যে একবার যদি সেটা মিলে যায় তার মানে সেটা কমপ্লিমেন্ট, সেটাকে আর অবজেক্ট বলা যাবে না। দুবারের মধ্যে একবার মিলে গেল। চলো দেখা যাক। তাহলে এবার আমরা প্রেসিডেন্টকে চেক করব। তাহলে প্রথমে দে লিখবো সাবজেক্ট, এবার সমান চিহ্ন দেবো, দিয়ে লিখবো প্রেসিডেন্ট। দে সমান প্রেসিডেন্ট না, দে তো প্রেসিডেন্ট নয়, তার মানে অসমান হয়ে গেছে। কিন্তু তুমি অ্যান্সার করে দিও না যে অসমান মানেই অবজেক্ট। অলরেডি হাতে অবজেক্ট আছে, তার সাথে মেলাতে হবে। একবার অমিল হলো, কিন্তু আরেকবার দেখি হিম, তাহলে কোনটা ছিল আমাদের হাতে অবজেক্ট? হিম। তাহলে এবার হিমের সঙ্গে সমান করে দেখো তো প্রেসিডেন্টটাকে মিলছে কিনা। ইয়েস, মিলে গেছে, হিমটাই তো প্রেসিডেন্ট। তাহলে একবার যখন মিলে গেল দুইয়ের সঙ্গে, এটার অ্যান্সার হবে কমপ্লিমেন্ট। এটা কমপ্লিমেন্ট। এবারে কমপ্লিমেন্ট তো কখনো অবজেক্ট নয়। তাহলে তুমি কি করেছো? তুমি ধোকা খেয়ে গেছো এই প্রেসিডেন্ট শব্দটাকে দেখে। ধোকা খেয়ে তুমি একে প্রথমে এনে ভয়েস চেঞ্জ করতে শুরু করেছো। প্রেসিডেন্ট ওয়াজ, আর খুঁজে পাচ্ছ না, এবার কি লিখবো? তাহলে তুমি ধোকা খেয়ে গেছো, কারণ এটা তো অবজেক্টই নয়, এটা কমপ্লিমেন্ট। তাহলে এর নাম হলো ফ্যাক্টিটিভ অবজেক্ট। আসলে এটা অবজেক্টই নয়, এটা কমপ্লিমেন্ট। ঠিক একইভাবে ইট কস্ট মি 300 রুপিস। ইট কস্ট মি 300 রুপিস। এবার দেখো মিটা অবজেক্ট, ইয়েস, কিন্তু 300 রুপিসের এই যে রুপিস ওয়ার্ডটা আছে দেখে তো মনে হচ্ছে এটা নাউন, তার মানে কি এটা অবজেক্ট না? অবজেক্ট না, এটা অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজ করছে। অ্যাডভার্ব কি করে বুঝি আমরা? হাউ মাচ দিয়ে প্রশ্ন করো, দেখো মিলে যাচ্ছে। হাউ মাচ দিয়ে প্রশ্ন করলে মিলে যাচ্ছে, তাহলে এটা অ্যাডভার্ব। তাহলে যেহেতু অ্যাডভার্ব কিন্তু অবজেক্টের মতো দেখতে লাগছে, এর নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল অবজেক্ট। তাহলে অ্যাডভার্বিয়াল অবজেক্ট, ফ্যাক্টিটিভ অবজেক্ট, রিটেন্ড অবজেক্ট, কগনেট অবজেক্ট, একদম ক্রিস্টাল ক্লিয়ার, আর কোনো প্রবলেম নেই। চলো এই টপিকটাও আমাদের হয়ে গেল। নেক্সট টপিক দেখি আমরা। চলো ছোট ছোট কিছু বিষয় আমরা এখানে দেখি। তো ভিডিও বিরাট বড় হয়ে যাচ্ছে, কতক্ষণ হলো দেখি একটু আমরা। তো ফ্রেন্ডস, শেষ করতে হবে আমাদের, অনেক বড় হয়ে গেছে আমাদের ভিডিও, তো এত বড় আপলোড করা যাবে না। তো এবারে আমরা দেখি এখানে খুব ছোট একটা বিষয় দেখো, সেলডাম অর নেভার আর সেলডাম ইফ এভার,
এই দুটো একটু মাথায় রাখো, কি সেলডাম অর নেভার, সেলডাম ইফ এভার, ভালো করে মনে রাখবে এই দুটো ফ্রেজ, সেলডাম অর নেভার, সেলডাম ইফ এভার, এই দুটোর বাংলা মানে হচ্ছে না বললেই চলে, না বললেই চলে, এই দুটোর বাংলা মানে। এবারে দেখো এখানে যে হি সেলডাম অর এভার কামস হিয়ার, তোমাকে এই সেন্টেন্সটা দেয়া থাকবে, দিয়ে বলবে কি এরার আছে এর মধ্যে। চারটে অপশান দিতে পারে, সেন্টেন্স ইমপ্রুভমেন্টও আসতে পারে অপশানে। তাহলে তুমি দেখবে যে এটার মানে হচ্ছে সে এখানে আসে না বললেই চলে, এটাকে এইভাবে লেখা আছে, এই সেলডাম অর এভার। এইবার তুমি দেখো আমি এখানে সেলডাম অর এভার লিখেছি না নেভার লিখেছি? নেভার লিখেছি। তাহলে যদি নেভার থাকে তবে অর আসবে, আর যদি এভার থাকে তাহলে ইফ আসবে। তাহলে হয় তুমি বলো সেলডাম অর এভার, অর নেভার, অথবা তুমি বলো সেলডাম ইফ এভার। ওকে, তাহলে এটা একটা টপিক হলো, ভালো করে মাথায় রাখবে, এগুলো ইম্পর্টেন্ট আছে। নেক্সট দেখি আমরা এরকম আর কি আছে বিষয়। আর একটা প্রশ্ন দেয় কোরিলেটিভসের, যে এদের বলা হয় ডাবল কম্প্যারেটিভ। ডাবল কম্প্যারেটিভ কি? দা দা, দুবার দা আছে এখানে, দামোর দা মেরিয়ার, দামোর দামোর, দুটোই থাকতে পারে, দামোর দামোরও থাকতে পারে, দামোর দা মেরিয়ার এরকমও থাকতে পারে। দুবার দা যখন আসবে তুমি দেখছো কম্প্যারেটিভ ডিগ্রি, ডাবল কম্প্যারেটিভ, দুবার কম্প্যারেটিভ আসছে, দুবার দা আসছে। এখানে জেনে রাখো যে এই প্রথমের যে দাটা এসেছে, এই প্রথমের দাটা হলো রিলেটিভ অ্যাডভার্ব। কি বললাম এর নাম? ফ্রেন্ডস, এর নাম হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। আর যে দ্বিতীয় যে দাটা এসেছে একে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডভার্ব। কি নামের? ডেমনস্ট্রেটিভ অ্যাডভার্ব। একদম ভুলবে না, যদি প্রশ্ন চলে আসে এটা অ্যান্সারটা যেন কারেক্ট হয়। প্রথমেরটা রিলেটিভ অ্যাডভার্ব, দ্বিতীয়টা ডেমনস্ট্রেটিভ অ্যাডভার্ব। চলো নেক্সট আমরা দেখি এখান থেকে আর কি আমাদের জানতে হবে টপিক। চলো এবার আমরা দেখি টাইপস অফ উই। বিভিন্ন ধরনের উই হয়। উই কি হয়? এই যে প্রোনাউনটা উই, পার্সোনাল প্রোনাউন, কখনো কখনো কথা বলছে একজন ব্যক্তি কিন্তু আই না বলে উই বলছে, সেই উইয়ের টাইপ আমি তোমাদের বলছি এখানে। তো আয়ের বদলে যে উই বসে আমি সেই উইয়ের কথা বলছি। এটা চার ধরনের হয়। কি কি? একটাকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ উই, একটাকে বলা হয় রয়্যাল উই, একটাকে বলা হয় এডিটোরিয়াল উই, এডিটোরিয়াল উই, আর একটাকে বলা হয় ইউনিভার্সাল উই। আচ্ছা কি বস্তু এগুলো? দেখো নাম দেখি, আবার বলছি, গ্রামারের যা যা টপিক আছে এই টপিকগুলো মনে রাখার সবথেকে সহজ উপায় নামগুলোকে ভালো করে মনে রাখো। এই নামের ভিতরেই আসল কাহিনী লুকিয়ে আছে। একটু ভালো করে নামগুলো দেখো। রিপ্রেজেন্টেটিভ মানে কি? প্রতিনিধি স্বরূপ, বাংলাতে যদি বলি। অনেক লোক রয়েছে, সেই অনেক অনেক মানুষের প্রতিনিধি হয়ে একজন কথা বলছে, বলছে কথাটা একজন, কিন্তু উই বলে সম্বোধন করছে নিজেকে। আসলে উই কেন বলছে? কারণ সে অনেকের হয়ে কথা বলছে। একে বলে রিপ্রেজেন্টেটিভ উই। যেমন একজন জাজ যখন তার বিচার শোনায় শেষে, তখন সে কি বলে? উই ডিক্লেয়ার ইউ, উই ডিক্লেয়ার ইউ দ্য ক্রিমিনাল। এবারে উই ডিক্লেয়ার ইউ দ্য গিল্টি, এরকম বলে, বা উই ডিক্লেয়ার ইউ গিল্টি। এই যে উইটা বলছে কথাটা কে? সব কিছু হয়ে যাবার পর জাজ শোনাচ্ছে বিচারটা, কিন্তু তাহলে বলা উচিত তো যে আই ডিক্লেয়ার ইউ, আই ডিক্লেয়ার ইউ গিল্টি, কিন্তু আই ডিক্লেয়ার ইউ গিল্টি না বলে উই ডিক্লেয়ার ইউ গিল্টি বলছে। কেন বলছে? কারণ জাজ একা কথাটা বলছে না, সে প্রতিনিধি হয়ে বলছে। কার প্রতিনিধি? যে জুরি বোর্ডটা ছিল, সেই জুরি বোর্ডের অনেক মেম্বার ছিল, সমস্ত জুরি বোর্ডের মেম্বারের হয়ে জাজ শোনালো, সেই জন্য রিপ্রেজেন্টেটিভ হলো এটা। তোমরা অবশ্যই জাস্টিস পড়েছো, জাস্টিসে তোমরা দেখেছো, যদিও জাস্টিসে আমরা যে জাজ ছিল সেটা অন্য টাইপের ছিল, কারণ সে আই বলি সম্বোধন করছিল বারবার নিজেকে, উই বলেনি। তো যাই হোক, তো সেখানেও জুরি বোর্ড ছিল, তার হেড মেম্বারও একজন ছিল,
আশা করছি তোমাদের নামগুলোও মনে হচ্ছে। সেই জুরি বোর্ডের যে হেড ছিল ফোরম্যান, তার নাম কি ছিল? আচ্ছা যাই হোক, চলো সেটা ছাড়ো। তো এটা হলো রিপ্রেজেন্টেটিভ উই। সেকেন্ড হচ্ছে রয়্যাল উই। এটা কি জিনিস? নাম দেখেই বুঝতে পারছো রয়্যাল মানে কি? এ একটা উচ্চ বংশ থেকে আসছে। কে হতে পারে সেটা? রাজা হতে পারে, হ্যাঁ হতে পারে। যে কোনো ইনস্টিটিউশনের যে হেড সে হতে পারে। যে কোনো অথরিটির হয়ে যখন কেউ কথা বলে সে হতে পারে। এগুলোকে বলা হয় রয়্যাল। দেখো, আমি যখন শুরু করি এখানে, তখন আমি কি বলি এখানে, যে আমি পড়াবো এরকম না বলে দেখবে বেশিরভাগ সময় আমি বলি যে আমরা পড়াতে চলেছি, বা আমরা আজকে এই টপিকটা নিয়ে এসেছি। অনেক সময় আমিও বলি, অনেক সময় আমরা বলি। তো যখন আমি বলছি, কথাটা তো বলছি আমি, পড়াচ্ছি আমি টপিকটাও আমি বেছে নিয়ে এসেছি, আমিই পড়াবো। কিন্তু আমি না বলে আমি বলছি আমরা। এই যে আমরাটা বলছি, উই আর গোয়িং টু, এখানে এই উইটা কে? উইটা রয়্যাল উই। কারণ এখানে আমি একটা অথরিটি হয়ে কথা বলছি, যে এই যে ছোট্ট চ্যানেলটা আছে, এই ছোট্ট চ্যানেলটার আমি মালিক, এই ওনার এই চ্যানেলটার। সেই কারণে আমার একটা অথরিটি আছে এখানে। সেই অথরিটিটার হয়ে আমি আয়ের স্থানে উইটাকে অ্যাপ্লাই করছি। এই উইটার নাম হচ্ছে রয়্যাল উই। আশা করছি একদম ক্লিয়ার তোমাদের। নেক্সট হচ্ছে এডিটোরিয়াল উই। এটা কি? নাম দেখেই বুঝতে পারছো, কোনো খবরের কাগজের এডিটার যখন কথা বলে, সে তখন কি করে, সমগ্র যে তার যে অঞ্চলের যে পেপারটা যতটা এরিয়া জুড়ে সার্কুলেট করছে, সেই এরিয়ার সকল মানুষের হয়ে সে কথা বলছে। এটা কিন্তু গোটা ইউনিভার্সের সকলের জন্য, আমেরিকার একজনের হয়ে সে কথা বলেনি। সে যতটা এরিয়া জুড়ে সেই পেপারটা সার্কুলেট করছে, যদি সেটা কোনো রাজ্যের হয় তাহলে সে রাজ্যের সমস্ত মানুষের মুখপাত্র হয়ে কথা বলছে। যদি সেটা দেশের হয়, দেশের সমস্ত মানুষের মুখপাত্র হয়ে সে কথা বলছে। এই উইটার নাম হচ্ছে এডিটোরিয়াল উই। তাহলে যদি এখানে বলে যে উই সাপোর্ট দ্য গভর্নমেন্ট, কথাটা বলছে কে? সেন্টেন্সটা এডিটোরিয়াল, তোমরা খুলবে দ্য হিন্দুর এডিটোরিয়ালে লেখা আছে উই সাপোর্ট দ্য গভর্নমেন্ট। প্রশ্ন হচ্ছে এডিটোরিয়ালটা লিখছে তো একজন ব্যক্তি, তাহলে উই সাপোর্ট কেন বলছে, আই সাপোর্ট কেন বলছে না? কারণ এডিটোরিয়াল লিখলেও সে কার মুখপাত্র? সে গোটা রাজ্যের মুখপাত্র, গোটা দেশের মুখপাত্র, সমস্ত মানুষের। সেই জন্য সে উই বলছে। এই উইটার নাম এডিটোরিয়াল উই। লাস্ট হচ্ছে ইউনিভার্সাল উই। সব থেকে বড় মাপের উই এটাই। ইউনিভার্সাল উই কি? যখন আমরা সমগ্র মানব জাতির হয়ে একা কথা বলি। আমি কিছু একটা উপদেশ দিচ্ছি, আমি কি বলবো? যে উই শুড obey our parents. We should obey our parents. We should do our duty. কথাটা বলছে কে? আমি কথা বলছি, আমি একজন সিঙ্গেল পার্সন, তাহলে আমি তো আই বলবো। আমি আই না বলে উই কেন বলছি? কারণ আমি সমগ্র মানব জাতির হয়ে বলছি, যে সমগ্র মানব জাতির সমস্ত মানুষের কি করা উচিত? তাদের দায়িত্ব পালন করা উচিত। সেই জন্য আয়ের বদলে আমি উই বসিয়েছি। এই উইটাকে আমি ইউনিভার্সাল উই বলবো, বা আমরা এটাকে ইউনিভার্সাল উই বলবো। তাহলে 4 ধরনের উই আমরা দেখলাম: রিপ্রেজেন্টেটিভ উই, রয়্যাল উই, এডিটোরিয়াল উই, ইউনিভার্সাল উই। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। এটাও, এই টপিকটাও আমাদের শেষ হয়ে গেল। নেক্সট। তো ফ্রেন্ডস, আর এগোনো যাবে না, অনেক বড় হয়ে গেছে আমাদের ভিডিও, আমাদের এখানেই সমাপ্ত করতে হবে। লাস্ট জাস্ট আমি আরেকটা টপিক বলে দিই এখানে ছোট্ট করে। একটু মনে রাখো যে বেবি, এই যে নাউনটা, এর যদি আমরা প্রোনাউন নিয়ে আসি সেটা হুইচ আসবে, দ্যাট নয়। খুব ভালো করে মাথায় রাখবে, বেবির জন্য হুইচ আসে, দ্যাট আসে না। যে কোনো অ্যানিমাল, যে কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট, অ্যানিম্যাল বা ইনঅ্যানিমেট অবজেক্টের জন্য আমরা হুইচও নিয়ে আসতে পারি, আমরা দ্যাটও নিয়ে আসতে পারি। কিন্তু বেবি শব্দটা যদি থাকে, এর সাথে দ্যাট আসবে না, এর সাথে হুইচ আসবে। দ্য বেবি দ্যাট ওয়াজ ক্রাইং বলা যাবে না, দ্য বেবি হুইচ ওয়াজ ক্রাইং বলতে হবে আমাদের। আশা করছি এটাও তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ভার্বের একটা আমি ভিডিও দিয়েছিলাম, টাইপস অফ ভার্ব। প্রচুর টাইপের ভার্ব আছে, সেখানে আমি তোমাদের যেগুলো কমন টাইপ ভার্বের, যেমন ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ, স্টেটিভ ভার্ব, অ্যাক্টিভ ভার্ব, কোনগুলোকে আমরা বলি অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারির সাথে হেল্পিং ভার্বের তফাৎ কি আছে,
এই ধরনের ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম, স্ট্রং ভার্ব, উইক ভার্ব, রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব। কিন্তু এগুলো কমন, আরও প্রচুর টাইপ কিছু আনকমন আছে। যেমন তোমাকে যদি বলা হয় ডেলিক্সিক্যাল ভার্ব কী জিনিস, ক্যাটেনেটিভ ভার্ব কাকে বলে, অ্যাম্বি ট্রানজিটিভ ভার্ব কী, সিউডো ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, আর্গেটিভ ভার্ব কী জিনিস, এইগুলো একটু কম শুনে থাকবে তোমরা শুনলেও, বা অনেকে শোনোই নি, এগুলো প্রথম শুনছো। তো এগুলো নিয়ে একটা ভিডিও আনতে হবে আবার, টাইপস অফ ভার্বের সেকেন্ড, যদি আমরা টাইম পাই, সুযোগ হয়, তাহলে এটা নিয়েও আমি ভিডিও দেবো সেখানে। কারণ ভার্ব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের। সাথে সাথে সাবজাংটিভ ভার্ব যেগুলো, অর্থাৎ সাবজাংটিভ মুড অলরেডি আমি করিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। যদিও মুড আমাদের এখনও কমপ্লিট হয়নি, এই সাবজাংটিভ মুড নিয়ে আমি আরও আলোচনা করব, আরও অনেক আলোচনা আছে। কারণ এটাও এক ধরনের ভার্বের টাইপ, সাবজাংটিভ ভার্ব, তার প্রেজেন্ট সাবজাংটিভ, পাস্ট সাবজাংটিভ কি, পাস্ট পারফেক্ট সাবজাংটিভ কি, এর অনেক ডিটেলস আলোচনা আছে। এখন সময় নেই, আমাদের সময় কম হাতে, পরে যদি আমরা সময় পাই অবশ্যই বলবো। চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবে, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আজ না হোক, কাল না হোক, 1 মাস পরে হোক, 2 মাস পরে হোক, ভিডিও আমরা আনতে থাকছি এবং গ্রামার আমরা কমপ্লিট করেই ছাড়বো। তোমরা অবশ্যই যারা যুক্ত আছো আমার সাথে, গ্রামারে তোমরা অত্যন্ত স্ট্রং হয়ে যাবে, এটুকু আমি বলতে পারি। যদি যুক্ত থাকো এই চ্যানেলের সাথে, অবশ্যই ভিডিও আসতে থাকবে। মাদ্রাসায় শেষ পরীক্ষা নয়, অনেক পরীক্ষা আসবে আমাদের, SLSTও আছে সামনে আসবে, তার জন্য আমাদের গ্রামারটা স্ট্রং করতে হবে। তো কমপ্লিট আমি ভিডিও দিতে দিতে ধীরে ধীরে শেষ করব। তো দেখা হচ্ছে ফ্রেন্ডস পরের ভিডিওয়ে। আজকে এতটাই থাকছে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে ভিডিওগুলো বন্ধুদের সাথে। তোমরা শেয়ার করো না ভিডিও, সেই জন্য আমার ভিডিওতে ভিউজ তেমন কিছু আসেই না। তো যাই হোক, আমি পরিশ্রম করছি তোমাদের জন্য, আশা করছি তোমরা শেয়ার করবে, কমেন্ট করবে, আর যদি ভালো লাগে লাইক করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওয়। কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।